প্রথমে আমাদের হচ্ছে শতকরাতে আমরা মানে কিভাবে শতকরা বিষয়টা আসলে কি? তে শতকরা হচ্ছে আপনার এটার আহ, শতে করা আর কি, হ্যাঁ। মানে শতকরা বিষয়টা হচ্ছে একশোতে হিসাব। আপনার যে কোনো কিছু যখন আপনি একশোতে হিসাব করবেন, হ্যাঁ, তে সেটাকে আমরা বলবো হচ্ছে উম, শতকরা। তো ধরেন হচ্ছে আমাদের আহ, একটা যদি সংখ্যা থাকে 200, তার মানে আমরা বলবো যে এটা 100-র দ্বিগুণ, তার মানে এটা হচ্ছে 200%, হ্যাঁ। আবার যদি একটা সংখ্যা থাকে ধরেন 50, তাহলে 50টা হচ্ছে কি 100-র অর্ধেক, তার মানে এটা 50%। মানে 100-র উপরে ভিত্তি করে সবকিছুর হিসাব নিকাশ হবে এই শতকরাতে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা আমাদের আহ শতকরাটা হচ্ছে একটা ভগ্নাংশ। হুম, শতকরাটা হচ্ছে একটা ভগ্নাংশ। তো এই ভগ্নাংশের আপনার হচ্ছে ধরেন ভগ্নাংশের একটা হর থাকে, একটা লব থাকে। তো শতকরা চিহ্নটা হচ্ছে এরকম ভাবে আমরা দিব। আর এটার নিচে থাকবে হচ্ছে আমাদের 100, আর উপরে থাকবে হচ্ছে 1। মানে এই চিহ্নর অর্থ হচ্ছে নিচে উপরে 1, নিচে হচ্ছে 100। তাহলে আমরা যদি বলি শতকরা কাকে বলে, তাহলে আমরা সহজ কথায় বলবো যে শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর হচ্ছে 100 আর লব হচ্ছে 1, ঠিক আছে। এবং তার চিহ্নটা হচ্ছে এরকম। ওকে, আচ্ছা। যাই হোক, আমরা প্র্যাকটিক্যালি ধীরে ধীরে আগাই, তাহলে আমরা আশা করি ক্লিয়ার হতে পারবো। প্রথমে বলছে শতকরা বলতে কি বোঝায়, এটা তো আমরা বললাম। হম, কোনো কিছুকে একশোর ভিত্তিতে প্রকাশ করাটার নামই হচ্ছে শতকরা। তারপরে এখানে দেখেন বলছে 13.3/4-কে ভগ্নাংশে আমাদের রূপান্তর করতে হবে। তার মানে এটা এখন দেওয়া আছে শতকরাতে, এটাকে আমরা হচ্ছে ভগ্নাংশে রূপান্তর করব না। বাংলা তো করব, আমাদের ইংরেজি একটু আগায় নিয়ে বাংলা করতে হবে। সব সাবজেক্ট তো একসাথে আগানো যাবে না। 13.3/4%-কে আমরা ভগ্নাংশে রূপান্তর করব, কিভাবে করতে হবে? তা আপনার প্রথম কাজ হচ্ছে এটার পূর্ণটা ভাঙতে হবে। তাহলে 4 তেরং 52 আর 3-এ 55, তাই না? 55 আর নিচে হবে 4। এই যে পার্সেন্টেজটা, এটা তুলে দেব। এটার জন্য আমাদের 100 নিচে, উপরে হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে কাটাকাটি করি। যদি আমরা 55 মানে 5 দিয়ে কাটি, তাহলে এটা হবে 11, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 20। তাহলে আমাদের ভগ্নাংশটা হচ্ছে উপরে 11 আর নিচে 4 20 80, এই আর কি। অর্থাৎ আপনার যদি কোনো শতকরা দেওয়া থাকে, আপনি হচ্ছে সেটাকে ভগ্নাংশে রূপান্তর করতে হলে এই পার্সেন্টেজের মানটা 1/100 বসায় দিলে কাটাকাটি করলে হয়ে যাবে, ঠিক আছে। এরপরটাতে যাই। বলছে 0.5-কে আপনি ভগ্নাংশে রূপান্তর করতে হবে, 0.5%-কে। তাহলে এখানে 0.5%, 0.5 আর পার্সেন্টেজের জন্য নিচে 100, তাই না? আবার আপনি যদি এইটা আপনি তুলে ফেলেন, হ্যাঁ, এটা যদি তুলে ফেলেন, তাহলে এখানে আর 10 দিয়ে গুণ হবে। তাহলে এটা দিয়ে কেটে দিলে হচ্ছে 2, তাহলে 1/200 হবে এটা আমাদের ভগ্নাংশ, ঠিক আছে। আচ্ছা, তো এই রূপান্তর গুলো আসে ভগ্নাংশ থেকে শতকরায় রূপান্তর, শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তর, এরকম বিভিন্ন ধরনের রূপান্তর আছে। যেমন এখানে বলছে যে 6/15-কে শতকরায় রূপান্তর করতে হয়। মানে এবার আপনার ভগ্নাংশ দেওয়া আছে, এটা আপনার হচ্ছে শতকরায় নিয়ে যেতে হবে। তো এটা সহজ কাজ। এটা হচ্ছে আপনার 6/15, এটা গুণন দিয়ে দেবেন 100, তাহলেই হবে, আর তেমন কিছু করতে হবে না। তাহলে আপনি ভগ্নাংশ থেকে ইজিলি শতকরায় চলে যেতে পারবেন। তাহলে আমরা যদি 5 দিয়ে কাটি, তাহলে এটা 20, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, আর 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 2। তার মানে 20 দোকানে 40, অর্থাৎ 40%, ঠিক আছে। এই তো শতকরা থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে শতকরা, এগুলো সংক্ষিপ্ত রূপান্তর, আমরা সহজেই করতে পারবো, অসুবিধা নেই। এরপরে আসি, এই দুইটা তাহলে করবেন। এই দুইটা কিভাবে করতে হবে? 3/5 ও 7/8-কে শতকরায় রূপান্তর করতে হবে। তাহলে সহজ কথা যে আপনার এই দুইটার সাথে আমরা 100 গুণ করে দেব।
30 50-এর কত শতাংশ, মানে এখন পর্যন্ত আমরা রূপান্তর গুলো দেখলাম, 1 থেকে 5 পর্যন্ত রূপান্তর এই টাইপের প্রশ্ন আসে। এই যে কনভার্সন করা, হ্যাঁ, এটার থেকে ওইটা, ওটার থেকে ওইটা, এরকম কনভার্সন করা। আর আপনার হচ্ছে আজকে মানে 6 থেকে, এখানে দেখেন 6 থেকে বলছে কি যে আহ, কোনটা কার কত শতাংশ, হ্যাঁ, এরকম টাইপের। তো এইটার হিসাবটা কিভাবে করতে হবে, বলছে 50 30-এর কত শতাংশ। হুম, তো এটার জন্য আপনার খুবই সহজ একটা হিসাব, যে আহ, এ- এক্ষেত্রে আপনার এই তিরিশটা 50-এর কত শতাংশ, তাহলে 50-এর উপর ধরতে হবে আমার, তাই না? তাহলে 50-কে লিখবেন নিচে, 30-কে লিখবেন হচ্ছে উপরে, গুণন হচ্ছে 100 দিলে হয়ে যাবে। হুম, ঠিক আছে, মানে 30 50-এর কত শতাংশ, তাহলে এটা হচ্ছে, এটা দিয়ে কেটে দিলে 2, তাহলে 60%। ওকে, 60%। এই সবাই বুঝতেছেন তো কনভার্সনের বিষয়গুলো, কিন্তু এগুলো একটু ইয়ে আছে, হ্যাঁ। আচ্ছা, নোমের কিছু বলতে মনে হয়, হ্যাঁ বলেন। আর 30 50-এর কত শতাংশের জন্য 50 নিচে উপরে 30, যদি এরকম হতো যে 50 30-এর কত শতাংশ, হ্যাঁ সেক্ষেত্রে মানে, তাহলে তাহলে 30 করলে নিচে, হয় না? মানে আপনার যার উপর ধরবেন, হ্যাঁ, যার উপরে ধরবেন সেটা থাকবে নিচে, যার উপর আপনার পার্সেন্টেজটাকে ধরতে হবে সেটা থাকবে হচ্ছে নিচে। ঠিক আছে, এই, বুঝছো? আর কোনো বিষয় না, তাহলে আপনি সহজে। আচ্ছা, কেন সোহেল রানা লিঙ্ক পাবে না কেন? সোহেল রানাকে তো আমাদের গ্রুপ লিস্টে অ্যাড করা আছে। আচ্ছা, সোহেল রানাকে দেখে আপডেট করতে হবে, কোনো কারণে হয়তো পায়নি। এটাতে আসি, বলছে 5/13-র 156% কত, এই টাইপের কিছু প্রশ্ন আসে, যে একটা সংখ্যার আপনার নির্দিষ্ট পার্সেন্টেজ বের করতে হয়, হ্যাঁ। তো এখানে আপনার 5/13 এই সংখ্যাটা 156%, তাহলে 156%, পার্সেন্ট উঠে গেলে নিচে 100 হবে, হ্যাঁ। তাহলে আপনার হচ্ছে এখানে 13 দিয়ে গুণ করলে, 13 ভাগ করলে, 13 × 13, 13 × 2 = 26, তাই না? আর 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 20, তারপরে 4 দিয়ে এটা কাটলে হচ্ছে 3, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, তাহলে 3/5। এটা যদি আপনি ভাগ করতে চান তাহলে 0.6 হবে। ঠিক আছে, ভাগ না করলেও হবে, ভাগ করলে 0.6 হবে। আচ্ছা, এরপরেরটাতে আসি। এরপরটাতে বলছে যে 1%-কে দশমিকে প্রকাশ করুন। এবার আবার দেখেন আর এক প্যাটার্ন, হ্যাঁ, দশমিকে প্রকাশ করতে হবে না, আমরা আগে যে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করছি সেটাতে না, এবার হচ্ছে দশমিকে প্রকাশ করবো আমরা। হুম, ঠিক আছে। তো দশমিকে প্রকাশ করার সিস্টেমটা কি, যে এখানে আপনি প্রথমে আগে পার্সেন্টেজটা তুলে দিবেন, পয়েন্ট, মানে পার্সেন্টেজের জন্য 1/100, তাই না? আর এখানে একটা পয়েন্ট ছিল যেটা, এই পয়েন্টটা তুলে দিলে আরো 10 গুণ হয়ে যাবে, তাই না? 10 গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে আপনার 1/1000 হচ্ছে, তাই না? 1/1000, 1/1000 মানে 0.001, তাই না? 1/1000 এরকম দশমিক ভগ্নাংশ প্রকাশ করে 2 ঘর আগে চলে যাবে আর কি, দশমিক, সোজা কথা, কারণ টোটাল 3 ঘর মিলাতে হবে, তাহলে হবে। হুম, এটা বুঝতে পারছেন কি সবাই? আচ্ছা, দশমিকের ভাগযোগে কোনো সমস্যা থাকলে সেটা জিজ্ঞেস করবেন। দশমিকের ভাগযোগ অনেক সময় কনফিউশন সৃষ্টি করে। আচ্ছা, এরপরে 10 নম্বরে আসি, বলছে 0.07,
এই 0.07, এটা 3% কত, তাহলে 3 আর পার্সেন্ট মানে নিচে হচ্ছে 100। তাহলে উপরে হচ্ছে কত আমাদের পয়েন্ট, আপনার হচ্ছে 3 × 7 = 21, তাই না? আর নিচে হচ্ছে 100, তাহলে আরো 2 ঘর সামনে চলে আসবে, তাহলে 00.21 এরকম হবে। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, পরেরটাতে যাই তাহলে। তো এই যে 10টা আমরা দেখলাম, এই 10টা কিন্তু এই ছোটখাটো প্রশ্ন, এগুলো হচ্ছে আপনার মানে উম, মানে এই ব্যাটারের প্রশ্ন হয়, 1-2 মার্কের ক্ষেত্রে আসে। এরপরে আসেন, এখানে একটা প্রশ্ন দিয়েছে যে 250 এর 0.5%-এর সাথে আপনার হচ্ছে 100 যোগ করলে কত হবে। মানে ব্যাপারটা এরকম, 250 এর আপনি 0.5% বের করবেন, 0.5%-এর জন্য 1/100 হলো, আর এটার সাথে 100 যোগ করতে বলছে। হুম তাহলে এখান থেকে আপনার হচ্ছে এই শূন্য এই শূন্য কাটা, 5 দিয়ে কাটলে কত হবে, এটা 5, এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে হচ্ছে 5/4, তাই না? তাহলে 5/4 আর 100 যোগ এখানে, তাহলে 5/4 মানে হচ্ছে 1.25 প্লাস 100, তাহলে হচ্ছে 101.25, এটা হবে উত্তর। হ্যাঁ, ঠিক আছে। এই সবাই বুঝতে পারছেন তো বিষয়গুলো কি? কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন এগুলো। আচ্ছা, এইগুলো করবেন, হ্যাঁ, এই যে 88 12.5% কত, এগুলো আমি করলাম না, এগুলো খুব সহজ প্রশ্ন। 13 নম্বরে আসি। 13 নম্বরে বলছে যে 80, এটার প্রথমে 75% করতে হবে, 75% মানে 75/100, তারপরে 25% করতে হবে, মানে 25/100, এটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে 75 মানে আপনার 25 দিয়ে যদি আপনি এটা কাটেন, তাহলে উপরে 3, নিচে হবে 4, এটা যদি কাটেন তাহলে নিচে হবে 4, 4 দিয়ে এটা কাটলে হচ্ছে 20, আবার 20-কে আপনার কাটলে হবে হচ্ছে 5, তার মানে এটা উত্তর হবে হচ্ছে 5। ও সরি, 3×5 = 15, এখানে 3 আছে, 3×5 = 15। হ্যাঁ, হুম, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি। তো এই যে এইটা একই অঙ্ক, 160-এর 11/56 কত, সিম্পল অঙ্ক, এটার দরকার নাই। এ বলছে এই প্রশ্নটা দেখেন, হাফের শতকরা কত 4/3, মানে এটা আপনার হাফের শতকরা কত, মানে শতকরাটা ধরতে হবে হচ্ছে হাফের উপরে, হাফের শতকরা কত 3/4, তাহলে গুণন 100 দিতে হবে এইভাবে। হ্যাঁ, তাহলে এটাকে আপনি যদি ক্যালকুলেশন করেন, তাহলে 3/4, এটা গুণন হচ্ছে উপরে যাবে 2 উঠে যাবে, গুণন 100। হ্যাঁ, তাহলে এটা দিয়ে এটাকে কাটে দিলে আপনার হচ্ছে 25, তার মানে 25×2=50, 3×50=150, তার মানে হাফের 150% করলে 3/4 হবে। ঠিক আছে। Recording in progress. আচ্ছা, এর পরেরটাতে চলে আসি তাহলে। এটাতে কি বলছে, 144 কোন সংখ্যার 40%, মানে কোন একটা সংখ্যা আছে, যে সংখ্যার আপনার একটা সংখ্যা আছে যে সংখ্যার আপনার 40% করলে 144 হবে। ঠিক আছে,
তো এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনি লিখবেন এইভাবে, সংখ্যাটি সংখ্যাটি যেহেতু 144, এটা হচ্ছে আপনার 40%, তাহলে এটাকে আপনার 40 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে উত্তর হয়ে যাবে। হুম, এটা একটা উপায় আছে, এভাবে সহজভাবে আপনি করে ফেলতে পারেন। এটা দিয়ে এটা কাটা, 2 দিয়ে কাটলে এটা 5, 2 দিয়ে কাটলে এটা 2, এই 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 72, তাই না? তাহলে হচ্ছে 5 দোকানে 10, সাথে 1 36, তাহলে 360, এটা হচ্ছে উত্তর। এইভাবে আপনি সংখ্যাটা বের করে ফেলতে পারেন। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি সংখ্যাটা ধরতে পারেন, যে সংখ্যাটি সমান সমান হচ্ছে এক্স, তাহলে এক্স এর 40% সমান সমান হচ্ছে 144, তাহলে এটা হবে 40x/100 সমান সমান 144, বা এখান থেকে আপনি এক্স এর মানটা বের করলে অঙ্ক হয়ে যাবে একই কথা, 144 গুণন 100/40, এই হচ্ছে 360। হ্যাঁ, তো এই যে কোনো একটা পদ্ধতি ফলো করতে পারেন, দুইটার মধ্যে যে কোনো একটা পদ্ধতি ফলো করলেই হবে, তবে উপরেরটা ভালো হয়। এটা সংক্ষেপে, মানে এগুলো আসলে 5 মার্কের প্রশ্ন তো কখনো আসে না, এগুলো 1-2 মার্কের গুলো আসে। আচ্ছা, এইটাও তাই, 17 নম্বর অঙ্ক, সেম অঙ্ক। 18 নম্বর অঙ্ক আসি, বলছে যে কৌশিক একটা পরীক্ষায় 6টি অঙ্ক করেছে এবং 6টি অঙ্ক ঠিক করে 75% নাম্বার পেয়েছে, তাহলে কতটি অঙ্ক ঠিক করলে 100% নম্বর পেত? হ্যাঁ, তাহলে হচ্ছে অঙ্ক সংখ্যা আপনি এইভাবে লিখবেন, যে অঙ্ক ঠিক করতে হবে, অঙ্ক ঠিক করতে হবে, যেহেতু সে কয়টা অঙ্ক ঠিক করছে, 6টা করে, কয় পার্সেন্ট মার্ক পেয়েছে, 75%, তাহলে 75 দিয়ে ভাগ করে আপনি 100 দিয়ে গুণ করলে 100%-এ চলে যাবে। হ্যাঁ, তাহলে এটা হবে হচ্ছে আপনার 4, এটা হবে হচ্ছে 3, এটা হবে 2, তাহলে 4 দোকানে 8, তার মানে 8টা অঙ্ক ঠিক করলেই তার 100% মার্ক পেত। হুম, আচ্ছা, এরপর এটাতে আসি। বলছে একটি সংখ্যার 30% 135 যদি হয়, তাহলে সেই সংখ্যার 150% কত হবে? তাহলে আগে সংখ্যাটা আগে বের করে নিতে হবে আপনার। প্রথমে আপনার হচ্ছে সংখ্যাটা হচ্ছে কোন একটা সংখ্যা যার 30% 135, তাহলে 135-কে আমরা হচ্ছে 30 দিয়ে ভাগ করব, করে 100 দিয়ে গুণ করব, তাহলে আমরা হচ্ছে মূল সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা এই শূন্য কেটে দেই, এটা দিয়ে কাটলে কত হবে? 3×4 = 12, 3×5 = 15, তার মানে 450, মানে এই সংখ্যাটা হচ্ছে 450। এই 450-এর 150% করতে হবে, তাহলে হচ্ছে সংখ্যাটির সংখ্যাটির 150% সমান সমান কত হবে? এই 450-এর 150%, 150 লিখে পার্সেন্ট মানে নিচে 100, তাহলে এই শূন্য, এই শূন্য, এই শূন্য আর এই শূন্য কাটা, তাহলে 45 আর 15 আমরা হচ্ছে গুণ করব। হ্যাঁ, 45 আর 15 গুণ করলে আপনার 45 10-কে হবে 450, আর ওইদিকে 225, তার মানে 675 হবে, টোটাল 675। ঠিক আছে, আচ্ছা, এটা এইভাবে করেও দেওয়া আছে, শীটেও দেওয়া আছে, আপনারা ওখান থেকেও ইয়ে করতে পারেন। এই প্রশ্নটা খুবই আসে, এটা সকল পরীক্ষাতে আমার দেখা মতে রিপিট হয়, যে কোনো একটা সংখ্যার 37% হ্রাস পেলে হবে 3/8। হ্যাঁ, তাহলে আপনি 37% হ্রাস পেলে কত পার্সেন্ট থাকে? 37% হ্রাস পেলে অবশিষ্ট থাকবে 63%, তাই না? অবশিষ্ট হচ্ছে 63 কি? হ্যাঁ, 63%, 63% অবশিষ্ট থাকবে। আপনি এটা ঐকিক নিয়ম লিখেও করতে পারেন, আবার এক্স ধরেও করতে পারেন। তাহলে আপনি যদি লেখেন যে
অবশিষ্ট 63 হলে মূল সংখ্যা কত? 100। এভাবে লিখলে ঐকিক নিয়মে হয়ে যাবে। অবশিষ্ট 63 হলে মূল সংখ্যা হচ্ছে 100। তাহলে 1 হলে কত? 100/63। আর 3/8 হলে কত? তাহলে 3/8 দিয়ে গুণ করলে হয়ে যাবে এটা। হ্যাঁ, তাহলে আপনার যদি 4 দিয়ে কাটি তাহলে এটা 25, 4 দিয়ে কাটলে এটা 2, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 21। তাহলে উত্তর হবে উপরে 25 আর নিচে 21 দোকানে 42। এই তো এটা। হ্যাঁ, এভাবে করে ফেললেই তাড়াতাড়ি হয়। 37% আসবে, 63% থাকবে। তার মানে অবশিষ্ট যদি 63% হয়, মূল সংখ্যা হবে 100। 1 হলে কত? 3/8 হলে কত? আচ্ছা, এরপরটাতে চলে যাই তাহলে। এরপরে বলছে কোন একটা সংখ্যার 6% বেড়ে গিয়ে 371 হয়, সেটা কোন সংখ্যা? তাহলে 6% বেড়ে গেলে 6% যদি বাড়লে সংখ্যাটি হবে কত? 106, তাই না? তাহলে আপনার এই যে এইভাবে লিখতে হবে যে বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যা 106 হলে বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যা 106 হলে মূল সংখ্যা 100। হ্যাঁ, মূল সংখ্যা হচ্ছে 100। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যা যদি 1 হয় তাহলে 100/106। আর বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যা যদি 371 হয়, এটাকে 371 দিয়ে গুণ করে দিলেই হবে। হ্যাঁ, তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের হচ্ছে 2 দিয়ে কাটলে এটা হবে 50, আর এটা হবে কত? 53, তাই না? 53 দিয়ে এটাকে কাটলে কত হবে? 7 7 হবে। তাহলে এটা হবে 350। তাহলে মূল সংখ্যাটা হচ্ছে 350। ঠিক আছে, এইভাবে আপনার করলেই হয়ে যাবে। হ্যাঁ, ঐকিক নিয়মে গেলে একটা সুবিধা আছে। আচ্ছা, অথবা এক্স ধরে করলেও হবে। আচ্ছা, এখানে বলছে কি কোন একটা সংখ্যার 40%-এর সাথে যদি 42 যোগ করেন তাহলে ফলাফল হবে ওই সংখ্যাটা। এইটা এক্স ধরে করাটাই বুদ্ধিমানের কাজ, তাড়াতাড়ি হয়। হ্যাঁ, আপনার মনে করি সংখ্যাটি এক্স, এভাবে ধরে নেবেন। তাহলে এক্স তো থাকবে, এক্স এর সাথে কি করতে হবে? এই এক্স এর 40% করতে হবে। 40%, 40% মানে নিচে আমি 100 লিখে ফেললাম। হ্যাঁ, 40% করে এইটার সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটাই হবে, মানে এক্সই হবে। তো এটা সমাধান করলে আমাদের সহজেই হয়ে যাবে। 20 দিয়ে কাটলে এটা 2, 20 দিয়ে কাটলে এটা 5। হ্যাঁ, তাহলে এটা ওই পাশে নিয়ে যায়, বা x-2x/5 সমান সমান হচ্ছে 42। তাহলে 5x থেকে 2x বাদ দিলে 3x থাকে। 3x/5 সমান সমান 42। তাহলে 5 14, আর x এর মান হচ্ছে 5 × 70। তার মানে উত্তর হচ্ছে 70। হুম, এভাবে তাড়াতাড়ি হবে। আর ওইটা আবার হচ্ছে 40%-এর সাথে আবার সংখ্যাটা যোগ করে একটু বেশি ঝামেলা হয়ে যায়। ওই ওই ইয়েতে করলে এই ঝামেলাটা আপনার পোহাতে হবে না। ঠিক আছে, মানে এইভাবে প্রশ্ন মতে লিখে করে ফেলবেন, তাহলে আপনার এখানে এত ঝামেলা হয়ে যায়। এটা আসে পরীক্ষায় অবশ্যই, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা মার্কিং করে রাখেন, এটা পরীক্ষায় আসবে। আচ্ছা, তারপরে আসি, এটা করব না, এটা আপনার একই অঙ্ক, এটা বাসায় করে নেবেন। এটাও তাই, মানে এটা আগেরটা যোগ করছে, এগুলো বিয়োগ করা আর কি। আচ্ছা, আমি 26 থেকে করব। বলছে যদি একটি সংখ্যা ক এর 120% এবং খ এর 80% হয় তাহলে ক প্লাস খ এর মান কত? হুম,
মানে ওনারা আমাদেরকে বলল যে যে সংখ্যাটা আমরা কাজ করব সেটা হচ্ছে ক এর 120%। 120% নিচে নিচে 100 লিখলাম, হ্যাঁ। আর ক্ষয়ের হচ্ছে এটা কত, 80%, তার মানে 80/100 লিখলাম। তাহলে ক গুণন এই 100 100 তুলে দিলাম উভয় পাশ থেকে, হ্যাঁ। তাহলে এখানে হবে 120, আর এটা খ গুণন হচ্ছে 80, হ্যাঁ। এখন আমরা এখান থেকে কি করব, এখান থেকে ক্ষয়ের মানটা বের করে নেব, ঠিক আছে। বা কয়ের মানটা যে কোনো একটা বের করতে পারেন আপনি। তো আমরা যদি খ কে এই পাশে রেখে দিই তাহলে 80টা এই পাশে চলে আসবে, 120/80 হয়ে যাবে। তার মানে ক্ষয়ের মান হচ্ছে 1.5, ঠিক আছে। 80 দিয়ে ভাগ করলে 1.5 হয়। এখন ওনারা আমাদেরকে বলছে যে ক আর খ যোগ করলে কত হবে। তাহলে ক তো আছেই, আর ক্ষয়ের মান হচ্ছে এটা 1.5, ক আছে 1.5, তার সাথে একটা ক। তাহলে এই দুইটা মিলে 2.5, তার সাথে ক হবে, হ্যাঁ। এটা এইভাবে করতে পারেন। এই সময় কি এটা ক্লিয়ার? আবার আপনি যদি ক এর মান বের করেন তাহলে আবার একটু ভগ্নাংশটা ঝামেলা হবে, যাই হোক, খ এর মান বের করাই ভালো। খ এর মান বের করলে এই সমস্যাটা হয় না। মানে ক আর খ যোগ করব, তাহলে হচ্ছে আপনার এখানে ক ক এর মান তো কই, আর খ এর মান হচ্ছে 1.5 কয় যেটা, এই দুটা যোগ করলে 1.5, আর একটা ক মিলে 2.5 হবে। হুম। আচ্ছা, 26 গেল, 27-এ যাই। 27, এই প্রশ্নটাও পরীক্ষায় আসে, খুবই রিপিট হয়। বলছে দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 40% ও 25% কম। প্রথম সংখ্যাটির তুলনায় দ্বিতীয় সংখ্যাটি কত বড়? আচ্ছা, এখানে আমাদের তিনটা সংখ্যা আছে, আমরা আগে সংখ্যা তিনটা লিখি। প্রথমে হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, ঠিক আছে। তিনটা সংখ্যা। তা আমরা বলছে যে প্রথম দুইটা সংখ্যা তৃতীয় সংখ্যার সাথে তুলনা হবে, তাই না? তাহলে তৃতীয় সংখ্যাটা আমি ধরে নিলাম হচ্ছে 100, এটা হচ্ছে 100। তাহলে বলছে একটা হচ্ছে 40% কম, তার মানে ধরেন এটা হচ্ছে আপনার আহ, না, বলছে এখানে অঙ্কে বলছে দ্বিতীয়টা কত বড়, তার মানে দ্বিতীয়টা 25% কম হবে। প্রথমটা হচ্ছে 40% কম, মানে তাহলে এটা 140% কমে গেলে 60 হয়, আর 25% কমে গেলে সেটা 75 হয়। এই তো, এই তো তিনটা সংখ্যা, হ্যাঁ। প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। এখন বলছে যে প্রথম সংখ্যাটির থেকে দ্বিতীয় সংখ্যাটি কত বড়। তাহলে দ্বিতীয় সংখ্যাটি বড়, দ্বিতীয় সংখ্যাটি আপনার বড়, কত বড়, 75 থেকে আপনার 60 বাদ দেন, তাহলে 15, তাই না? এখন বলছে এটা শতকরা কত বড় করব। তাহলে 15 বড় কার উপরে ধরবো, প্রথম সংখ্যাটার সাথে, প্রথম সংখ্যার তুলনায়। তাহলে প্রথমটার সংখ্যাটার নিচে গুণন 100, ঠিক আছে। তাহলে এটা 4, তার মানে 25%, 25% বড়। হুম। আচ্ছা, সবাই বুঝতে পারছেন বিষয়টা কি? 26 নম্বর ম্যাথটা, 26-এ কয়ের মান, না কয়ের মান তো কয়ই হবে ওখানে। ওই যে ক্ষয়ের মান, ক, ক মানে তো কয়, ক তো আর কোনো মান নাই ওখানে। ক প্লাস খ মানে ক তো কয়, এখন ক্ষয়ের মানটাকে আমরা ক বানাই নিছি, হ্যাঁ। আচ্ছা, এটা মানে আমার এখানে একটু ইয়ে আছে, এই প্রশ্নটা করার দরকার নেই, 28 নম্বর, এটা আসেও না পরীক্ষায়, খুব ছোট একটা প্রশ্ন। 29 করেন, 29টা আসে। 29 বলছে WXYZ, চারটা সংখ্যা আছে, হ্যাঁ। একটা হচ্ছে ডাব্লিউ, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড। এই যে চারটা সংখ্যা, এখন বলছে যে চারটা সংখ্যার মধ্যে বলছে ডাব্লু এক্স এর থেকে 10% কম। হুম। তাহলে আমাদের ডাব্লু এক্স এর থেকে 10% কম, তাহলে এক্স যদি 100 হয়,
তাহলে ডাব্লু হবে 90। হ্যাঁ, আর ওয়াই জেড এর থেকে 30% কম, মানে জেড যদি 100 হয় তাহলে ওয়াই হবে কত, 70। এই তো, এই আর কি আমাদের বলছে। এখন ওনারা আমাদেরকে বের করতে বলছে ডাব্লু আর ওয়াই, মানে কোনটা কোনটা গুণ করতে বলছে, এই দুইটা। বুঝতে পারছেন? তাহলে আমরা ডাব্লু আর ওয়াই যদি বের করি, তাহলে 90 আর 70 গুণ করলে 7 নং 63, 6300। আচ্ছা, আরেকটা বলছে কোনটা কোনটা, এক্স আর জেড, মানে এই দুইটা। তাহলে এক্স আর জেড এই দুইটা গুণ করলে হবে 10,000। এখন বলছে এই দুইটা কত কম, তাহলে কম কত, এই 10,000 থেকে আপনার, সরি, এটা 10,000 থেকে 6,300 বাদ দেন। 10,000 থেকে 6,300 বাদ দেন, তাহলে কত হবে, এটা 3,700 কম, তাই না? এর মধ্যে শতকরা কত কম, তাহলে 3,700 কে আমরা 10,000 দিয়ে ভাগ করব, গুণন 100। তাহলে শূন্য কোণ চারটা চারটা কেটে গেল, তাহলে 37%। 37% কম। হুম, তাহলে ডাব্লু ও এটা এক্স জেড থেকে 37% কম। আচ্ছা, পরেরটাতে চলে যায়। বলছে একটি সংখ্যার আপনার 12% যদি 96 হয় তাহলে সংখ্যাটা কত, এরকম ধরনের অঙ্ক করালাম। 12% যদি 96 হয় তাহলে 12 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হবে, তাহলে 8 × 96, তার মানে 800। সংখ্যাটা হচ্ছে 800। হুম, আচ্ছা। এরপরে বলছে কি, এটা এটা আসে পরীক্ষায়, মিস্টার রেজা তার সম্পত্তির 12% স্ত্রীকে দিলেন, 58% ছেলেকে, অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন, তার সম্পদের মোট মূল্য কত? আচ্ছা, এখানে দেখেন তার অবশিষ্ট সম্পদ থাকলো কত, এই 100% থেকে 12% বাদ, 58% বাদ, তাহলে 50, 60, 70% চলে গেল, তাহলে 30%, তাই না? 30% থাকলো। তাহলে এই যে 30% সম্পদ অবশিষ্ট থাকলো, তাহলে আমরা এভাবে লিখবো যে অবশিষ্ট 30 টাকা হলে মোট সম্পদ 100 টাকা। অবশিষ্ট সম্পদ 30 টাকা হলে আপনার মোট সম্পদ হচ্ছে 100 টাকা। হ্যাঁ, 1 টাকা হলে কত, 100/30, আর 7,20,000 টাকা এটা হলে কত, তাহলে এটা 100 গুণন 7,20,000 ভাগ হচ্ছে 30, তাহলে একটা শূন্য বাদ যাবে, আর এটা হচ্ছে 2,40,000, তাই না? তাহলে 2,40,000 একটা শূন্য গুণ হলে 2,24,00,000 হবে টোটাল। তাহলে টোটাল সম্পদ তার হচ্ছে 24,00,000 টাকা। আচ্ছা, এরপরে এখানে এভাবে করা আছে, এটা দেখলে পারবেন। শীট গ্রুপে তো শীট দেওয়া আছে। আচ্ছা, আবার গুগল ড্রাইভে আমি দিয়ে দিচ্ছি, আপনাদের যারা ভর্তি ছিল তাদের গুগল ড্রাইভের লিংক মেলে তো চলে যাওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা। তো এখানে এসে বলছে একটা স্কুলে মোট 540 জন ছাত্রের মধ্যে বুধবারে 27 জন অনুপস্থিত ছিল, ওই দিনে শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল? হুম,
আচ্ছা, গ্রুপে কি আমার শিট শেয়ার করা হয়নি আজকে? আচ্ছা, তো এখানে বলছে যে হুম একটা স্কুলে মোট 540 জন ছাত্রের মধ্যে 27 জন অনুপস্থিত। তাহলে অনুপস্থিতের হার কত হবে? অনুপস্থিতির হার অনুপস্থিতির হার মানে 27 জন 540 জনে 27 জন গুণন 100। হুম তাহলে এটা কত হবে? 27 × 2 = 54, আর এটা দিয়ে কাটলে 5। তার মানে অনুপস্থিতি হচ্ছে 5%। তাহলে উপস্থিত কত হবে? বলছে উপস্থিত কত পার্সেন্ট। তাহলে উপস্থিত হচ্ছে 100 থেকে আপনি 5% বাদ দেন, 95%। এটা হচ্ছে উত্তর। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপর একটাতে আসি। এখানে বলছে যদি তেলের মূল্য শতকরা 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে হচ্ছে খরচ বাড়বে না। ঠিক আছে, এটা অবশ্য খুব রিপিটেড প্রশ্ন। প্রশ্ন বুঝতে পারছেন তো বিষয়টা কি? মানে এই যে এখন তো তেলের দাম যে হারে বাড়তেছে, এটা মানে ওই সিস্টেম আর কি, যে তেলের মূল্য যদি 25% বৃদ্ধি পায় তাহলে তেলের খরচ কত বাড়ালে মানে তেল বাবদ কোনো খরচের মানে হ্রাস বৃদ্ধি হবে না। মানে সে, তো এখানে আমাদের সহজ কথা হচ্ছে যে তেলের পূর্ব মূল্য যদি আপনার 100 টাকা হয় তাহলে বর্তমান মূল্য হবে 125 টাকা, তাই না? কারণ 25% বৃদ্ধি পাইছে, তাহলে আমরা এটা লিখবো যে তেলের পূর্ব মূল্য পূর্ব মূল্য 100 হলে 100 টাকা হলে বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য হচ্ছে 125 টাকা, তাই না? 125 টাকা। আচ্ছা, এখন এই 125 টাকা যেটা, সেইটা কি করবে সে? 125 টাকার খরচ তাকে করতে হবে 100 টাকায়। কারণ সে তো খরচ বাড়াবে না। তাহলে আমরা লিখবো যে 125 টাকার খরচ করতে হবে, 125 টাকার খরচ করতে হবে 100 টাকায়, করতে হবে 100 টাকায়। তাহলে 1 টাকার খরচ কততে হবে? 100/125। আর আপনার শতকরা, তার মানে 100 টাকার খরচ, যদি 100 টাকার খরচ কততে করতে হবে, এটাকে 100 দিয়ে গুণ করলে পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে 100 টাকার খরচ, এটা যদি আমরা কাটাকাটি করি 25 দিয়ে, তাহলে এটা 4, এটা 5, এটা 20, মানে 80 টাকা। হ্যাঁ, তার মানে 100 টাকার খরচ করতে হবে তার 80 টাকায়। মানে সে আগে যে 100 টাকার বাজার করতো সেটা যদি 80 টাকায় করে তাহলে আর তার কোনো টেনশন নেই। তাহলে কমাতে হবে কত? খরচ কমাতে হবে, খরচ কমাতে হবে হচ্ছে 100 টাকার থেকে আপনার 80 টাকায় চলে আসতে হবে। তার মানে 20 টাকা খরচ কমাতে হবে। তার মানে 20% যদি আপনি তেলের ব্যবহার কমায় দেন তাহলে আপনার হচ্ছে খরচের আর কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন বিষয়টা কি? হুম এই এটা অবশ্য পরীক্ষায় খুব রিপিটেড একটা প্রশ্ন। এটা খুব ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। হুম এটা আসে পরীক্ষায়, অনেক পরীক্ষাতে আসে। হ্যাঁ,
তো মাহফুজা বলছে মিতুলকে অ্যাড করতে। মাহফুজা, আপনি মিতুলকে একটা হোয়াটসঅ্যাপ এসএমএস দিতে বলেন তো আমাকে। হুম, হোয়াটসঅ্যাপে একটা এসএমএস দিতে বলেন। ওর নাম কি দিয়ে বা সেভ করা আছে? মিতুল নামে তো আমি কাউকে পাচ্ছি না। আচ্ছা, এটা গেল। এরপরে তাহলে চলে আসি এই প্রশ্নটা দেখেন। বলছে যদি তেলের মূল্য শতকরা, ও এটা তো করলাম, এরকম কত একটা করলাম। হ্যাঁ, এটা এভাবে করলে হবে। আমরা এইটাতে চলে আসি। রহিমের আয় করিমের আয় অপেক্ষা 25% বেশি, তাহলে করিমের আয় রহিমের আয় অপেক্ষা শতকরা কত কম আছে। এখানে দুইজন মানুষ আছে, একজন হচ্ছে রহিম, একজন হচ্ছে করিম। আচ্ছা, এখন বলছে রহিমের আয় করিমের থেকে 25% বেশি। তার মানে করিমের যদি 100 টাকা হয়, রহিমের হবে 125 টাকা, তাই না? এখন বলছে এদের শতকরা কত কম, তাহলে পার্সেন্টেজ এর থেকে এর 25 টাকা কম কার সাথে তুলনা হবে? রহিমের সাথে। তাহলে 125 টাকায় 25 টাকা কম গুণন 100, তার মানে 20% কম। ঠিক আছে, এটা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এরপরের প্রশ্নে আসি। পরের প্রশ্নে বলছে যে চিনির মূল্য 20% কমলো, চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল, এতে চিনি বাবদ শতকরা উম, খরচ কত কমলো না বাড়লো? তো এটা আসলে ওই যে শর্টকাটে একটা সূত্র আছে, ওইভাবে করা যায়, তবে ওইভাবে না করাই ভালো। হ্যাঁ, এ প্লাস বি প্লাস এটা হচ্ছে এ বি বাই হচ্ছে 100, এই সূত্র। হ্যাঁ, এতে হচ্ছে 20% কমলো, তার মানে -20, আর 20% বাড়লো মানে +20, আর এখানে 20 গুণন -20 ভাগ হচ্ছে 100। তাহলে এই 20 আর এই 20 কাটা, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, তাহলে -4 হচ্ছে, তার মানে 4% খরচ কমে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের মানে সহজ কথা। হুম, এটা হচ্ছে সূত্র। তো এই সূত্র ব্যবহার না করাই ভালো, কারণ এইভাবে সূত্র ব্যবহার করলে বিরক্ত হতে পারে। এটা আসলে কি অ্যাঙ্গেলে সূত্র তৈরি হয়েছে আসলে এটা তো বোঝা যাচ্ছে না। মানে সূত্রের একটা যে ফাউন্ডেশন থাকে না, সেটা তো এখানে নাই। মানে একটা সূত্রেরও তো ইন্টারন্যাশনাল একটা ফাউন্ডেশন আছে, কিন্তু এটা তো কোনো ফাউন্ডেশন নাই। এটা আপনারা আমরা মানে বাংলাদেশি কোচিং সেন্টারের যারা বিজ্ঞানী বেশিরভাগ তারা এগুলো বানাইছে। হুম, আমাদের কোচিং সেন্টারে কিন্তু অনেক বিজ্ঞানী থাকে, দেখবেন যে হচ্ছে যারা সারা জীবন নিজে একটা চাকরি পায়নি, বিসিএস পিলি পাস করতে পারেনি, বিসিএস এর কোচিং করায়। আবার হচ্ছে এমন এমন কথা বলে যে কথাগুলো শুনতেও বিরক্তিকর। মানুষকে মিসগাইড করে। তো এইগুলো আসলে একটা সমস্যা। মানে আর একটা জিনিসকে তারা বিভিন্ন ডিফারেন্ট ওয়েতে চিন্তা করে। আপনাদের দেখবেন বাংলাদেশে মানে এই প্রত্যেকটা কোচিং সেন্টার নতুন কিছু আইডিয়া নিয়ে আসে। আইডিয়াটা কি, জিনিস কিন্তু একই, আপনার কনসেপ্ট কিন্তু একই, বেসিকটা একই থাকে। তারা নতুন কিছু আইডিয়া ঢোকায় এর ভিতরে, যে মানে মানুষের ব্রেনটাকে আরোটা স্টিমুলেট করে, যেটা একদম বাজে সিস্টেম। হুম, অথচ বেসিকটা ভালো করে শেখাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। তো এটার কোনো ফাউন্ডেশন নাই। এটা আমাদের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় আমরা ব্যবহার করে থাকি সংক্ষেপে, কিন্তু পরীক্ষার হলে এটা না করাই ভালো। তো এখানে একটা গ্রাউন্ড চিন্তা করেন আমাদের, মানে আমি এটা একটু বোঝানোর খাতিরে বলি। আপনি এক্স ওয়াই হ্যান ত্যান এগুলো অনেক কিছু ধরে করতে পারেন। তো আমার মনে হয় যে এইভাবে ভালো হবে। প্রথমে আসেন, আমাদের দুইটা সিচুয়েশন, তাই না? একটা হচ্ছে পূর্বে, একটা হচ্ছে পরে, মানে বৃদ্ধির পূর্বে আর একটা হচ্ছে বৃদ্ধির পরে। তো এই মানে পূর্ব মূল্য আর হচ্ছে
বর্তমান মূল্য আর কি, মানে এটা হচ্ছে পরে, বা আমরা এটাকে বলতে পারি বর্তমান। ঠিক আছে, তাহলে আমরা পার্থক্যটা ধরতে পারবো এখান থেকে। তো প্রথমে হচ্ছে চিনির খরচ হয় কিভাবে? খরচ হয় আপনার হচ্ছে, মানে যদি 1 কেজি ব্যবহার করেন আর দাম যদি ধরেন 100 টাকা হয়, তাহলে 100 টাকা খরচ। যদি 2 কেজি ব্যবহার করেন তাহলে 200 টাকা খরচ। তার মানে পরিমাণ এবং দাম এই দুইটা গুণ করলে হচ্ছে আপনার খরচ বের হয়। তো খরচের কথা বলছে এখানে, কিন্তু সরাসরি খরচের কথা বলছে, তাহলে খরচকে আমাদের বিবেচনায় নিতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা আসি যে পূর্বে মনে করি যে করতে হচ্ছে ব্যবহার করতে 10 কেজি। ঠিক আছে, আচ্ছা 10 কেজি এটা ধরার কিছু কারণ আছে, এটা ধরি। হ্যাঁ, মনে করি, আহ, কারণ এগুলা পার্সেন্টেজের বেলায় সুবিধা হয়। আর 1 কেজির দাম ছিল হচ্ছে, 1 কেজির দাম ছিল হচ্ছে আপনার 100 টাকা ধরলাম। হ্যাঁ, 1 কেজির দাম হচ্ছে 100 টাকা। বুঝতে পারছেন? আগে তো এরকমই ছিল, আগে আমি যখন চিনি কিনছি আমি কিনছি 35 টাকা কেজি। হুম, আমার মনে আছে 35 টাকা কেজি, সেটা এখন 140 টাকা কেজি। তো এটা নাকি হচ্ছে ভারত নাকি আমাদের চক্রান্ত করে চিনির দাম বাড়ায় দিছে। মানে এই একটা সেদিনকে দেখলাম যে ভারত নাকি চক্রান্ত করে চিনির দাম বাড়ায় দিছে। তো কিভাবে বাড়াইলো? তো এটা হচ্ছে যে ভারত থেকে আমরা চিনি আমদানি করি। হুম, আহ, এই জন্য নাকি ওরা বেশি বেশি দাম রাখে এই আর কি। তো যাই হোক, হতেও পারে। উম, মানে কি যে, তাহলে খরচ হচ্ছে, তাহলে আমাদের 10 টাকা করে 100 টাকা, তাহলে কত হবে? 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকা খরচ। ঠিক আছে, এই তো খরচ হচ্ছে 1000 টাকা। বুঝতে পারছেন তো? মানে আপনার বাসায় যদি ধরেন আগে 10 কেজি চিনি লাগতো মাসে, 1 কেজির দাম যদি 100 টাকা করে হয়, তাহলে আপনার খরচ হতো চিনি বাবদ 1000 টাকা। আচ্ছা, বর্তমানের কথায় আসি। বর্তমানে ব্যবহারের কি হলো? ব্যবহারের ক্ষেত্রে ওনারা বলছে যে, আর দামের কথায় আসি। হ্যাঁ, দেখেন, ব্যবহার 20% বেড়ে গেছে, তার মানে এখন হবে 12 কেজি। আগে 10 কেজি ব্যবহার করতো, 10 কেজির 20% মানে 2 কেজি বেড়ে যাবে। আর এখন দাম বাড়বে হচ্ছে, দাম কমবে, আগে ছিল 20% কমে, 100 টাকা ছিল, এখন দাম হবে 80 টাকা। হ্যাঁ, তাহলে আপনার খরচ এখন কত হবে? 8 × 92 960 টাকা খরচ। তো এইখানে দেখেন আপনার খরচ বাড়লো না কমলো? খরচ কমলো। কয় টাকা কমলো? 40 টাকা কমলো। তাহলে আপনার শতকরা কমলো কত? শতকরা কমলো আপনার 40 টাকা খরচ কমলো। কয় টাকাতে? আগে 1000 টাকা ছিল, 1000 টাকাতে আপনার 40 টাকা খরচ কমে গেল, গুণন 100। তাহলে 4% কমে গেল, অর্থাৎ আপনার খরচ হচ্ছে 4% কমে গেল। তাহলে উত্তর লিখবেন যে খরচ 4% কমে গেছে। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর করে আপনার গুছাই এটা করা, যেখানে খুব একটা সমস্যা আমার মনে হয় আমি দেখতেছি না। হুম, এইভাবে করলে ভালো হয়, এটা হচ্ছে একটা বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আরেকটা প্যাটার্নের অঙ্ক দেখাই। মানে আপনার এই যে আয়তক্ষেত্রের ব্যাপারে বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল, প্রস্থ 10% হ্রাস পেল, তাহলে ক্ষেত্রফল বাড়বে না কমবে? হ্যাঁ, তো এটাও আমি ধরেন ওইভাবে যদি চিন্তা করি যে বৃদ্ধির পূর্বে আর পরে। ঠিক আছে, পূর্বে আর একটা হচ্ছে পরে। তাহলে প্রথমে কি বলছে? দৈর্ঘ্য, দৈর্ঘ্য আর প্রস্থ আর ক্ষেত্রফল। দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল। হ্যাঁ, তো ধরেন আপনি দৈর্ঘ্য ধরলেন হচ্ছে 200, 200 ধরলে সুবিধা, পার্সেন্টেজ মানে রাউন্ড ফিগার ধরলে সুবিধা হয়। হ্যাঁ, পার্সেন্টেজ। প্রস্থ ধরলেন 100, তাহলে ক্ষেত্রফল হবে কত? 2000, তাই না? না, 4 দিয়ে গুণ করলে, আচ্ছা 10 ধরলেও 20 ধরলেও ছোট করা যাবে, সহজ হবে। এটা 10 আর 20 ধরেন, তাহলে আরো সহজ হবে। ধরেন এটা 20, এটা হচ্ছে 10, তাহলে এটা হবে 200। এখন এখানে এসে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য ওনারা বলছে 20% বাড়বে, তার মানে 20-এর 20% 4, তার মানে এখন হবে 24। আর প্রস্থ কত হবে? 10% কমবে, তার মানে এখন হবে 9, মানে 10-এর 1% কমে গেলে 9 হবে। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে
4 নং 36-এ 6 হাতে 3, 18 আর 3 21, 216। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল বাড়লো কত? বাড়লো হচ্ছে 16, কততে বাড়লো? আগে ছিল 200, গুণন হচ্ছে 100। তাহলে এটা দিয়ে কাটলে 2, এটা দিয়ে কাটলে 8, তার মানে 8% বাড়ছে। এটা সহজেই করা যায়, বুঝতে পারছেন? এই টাইপের কিছু অঙ্ক আছে, এই টাইপের অঙ্কগুলো একটু করবেন। হ্যাঁ, হ্যাঁ। এই যে বর্গক্ষেত্রের এই একই অঙ্ক, এটা সেম অঙ্ক, এটা একটু করেন, প্র্যাকটিস করেন সবগুলো। বৃত্তের কথায় আসি, বৃত্তেরও তাই। বৃত্তের ক্ষেত্র ব্যাস বাড়বে 20%। হ্যাঁ, তো ধরেন প্রথমে ক্ষেত্রফল হবে কত? পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা তো ক্ষেত্রফলের সূত্র। এখন ধরেন আর এর মান আপনি ধরে নেন হচ্ছে 10। ঠিক আছে, মনে করি, তাহলে ক্ষেত্রফল হবে পাই 10 স্কোয়ার, তার মানে 100 পাই, তাই না? আর পরে হচ্ছে পাই 10টা 20% বৃদ্ধি পায়, মানে এখন 12 হবে, তাহলে 12 স্কোয়ার, তাহলে 144 পাই। তাহলে এখন ছিল 100 পাই, এখন হলো 144 পাই, তাহলে শতকরা বাড়লো কত? 44 পাই বাড়লো। কততে বাড়লো? 100 পাই, গুণন 100। তাহলে আপনার এখানে পাই পাই কাটা, এটা কাটা, 100 100 কাটা, তাহলে 44% বাড়লো। তাই তো, বুঝতে পারছেন? এই একটা সহজ কথা, মানে এভাবে করলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। হুম, মানে একটা ধরে নিলে, মনে করে আর এর মান হচ্ছে 10, এটা ধরে নিলেন, তাহলে দেখবেন আপনার জন্য অঙ্কটা খুব সহজ হয়ে গেছে। আদারওয়াইজ মানে ওই এক্স ওয়াই ধরতে গেলে কঠিন হবে। হ্যাঁ, অত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরে আসি। এই যে 240 টাকার উপরে যথাক্রমে 2 বার 15% আর 20% হারে মূল্য হ্রাস করা হলো, এখন মূল্য কত হবে? মানে 240 টাকার প্রথমবার হ্রাস করার পর, প্রথমবার মূল্য হ্রাস হবে, মূল্য হ্রাস হবে হচ্ছে এই যে 240 টাকার কয় পার্সেন্ট? 15%, তাই না? তাহলে 240 টাকার 15% কত হবে? 10% হবে আপনার 24 টাকা, আর 5% হবে 12 টাকা। 24 আর 12 36 টাকা, তাহলে এটা 36 টাকা। হ্যাঁ, 36 টাকা। এখন এই 36 টাকা বাদ দেওয়ার পরে কিন্তু 20% ধরতে হবে। হ্যাঁ, হুম। তাহলে দ্বিতীয়বার মূল্য হ্রাস হবে, দ্বিতীয়বার মূল্য হ্রাস হবে কত টাকা? এই যে 240 টাকা থেকে আগে 36 টাকা বাদ দিতে হবে, বাদ দিয়ে থাকবে কত? 204 টাকা। এই 204 টাকার উপরে ধরতে হবে আপনার 20%। হ্যাঁ, তাহলে 204 টাকার 20% ধরলে হচ্ছে কত হবে? 40 টাকা 80 পয়সা। হ্যাঁ, ঠিক আছে, 40 টাকা 80 পয়সা, তাই না? তাহলে এখন আপনার হচ্ছে এখন মূল্য হবে কত তাহলে? এখন মূল্য হবে এই 240 টাকা থেকে প্রথমে বাদ যাবে 36 টাকা, তারপরে 40 টাকা 80 পয়সা, এইটা বাদ দিলে যা থাকে তাই। হুম, তাহলে আপনার 76 টাকা 80 পয়সা বাদ যাবে, তাহলে 240 টাকা থেকে 76 টাকা 80 পয়সা বাদ দিলে এটা হবে 163 টাকা, 163 টাকা আপনার 20 পয়সা। এইটা হবে এখন মূল্য। হ্যাঁ, এই মানে এটা 2 বার মূল্য ছাড়ের অর্থই হচ্ছে আগের মূল্য ছাড়টা বাদ দেওয়ার পরে যেটা থাকে তার উপরে আপনার হচ্ছে মূল্য ছাড়ের এটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, এখানে বলছে এখন আপনার মোবাইলের বিল আসছে হচ্ছে 420 টাকা। 1 বছর পরে 10% বাড়লো, আবার 6 মাস পরে আবার 20% বাড়লো, তাহলে 18 মাস পরে মোবাইলের বিল কত? তাহলে 1 বছর পর বিল, 1 বছর পর আপনার হবে হচ্ছে 420 টাকা
এটার সাথে 10% বাড়বে, তাহলে 420 টাকার 10% বাড়লে কত হবে? সরি, 10%। এই পয়েন্ট তুলে দিতে হবে এটা। তাহলে কত হবে? 42 টাকা বাড়বে, তাই না? তার মানে 462 টাকা। এই 462 টাকার উপরে আপনার 6 মাস পরে আবার বিল হবে। 6 মাস পর হবে আপনার এই 462 টাকা থাকবে। এই 462 টাকার আবার হচ্ছে 20% বাড়বে। ঠিক আছে? তাহলে 462 টাকা, তার সাথে হচ্ছে আপনার 4, 6, 12, 2 হাজার থেকে 1, 9, 92 টাকা 40 পয়সা। তাহলে 462 টাকা আর 92 টাকা, তাহলে 554 টাকা 40 পয়সা হবে বিল। 554 টাকা 40 পয়সা হবে হচ্ছে 18 মাস পরে একবারে বিল হবে। ঠিক আছে? সবাই বুঝছেন বিষয়টা কি? আচ্ছা, পরেরটাতে চলে যায়। পরেরটাতে বলছে কি যে 1,000 টাকার না, 10,000 টাকার উপর আপনার 40% যদি এককালীন ছাড় দেয়, আর পর পর যদি 36% আর 4% ছাড়ের মধ্যে পার্থক্য কত টাকা? তাহলে এই 10,000 টাকার একবারে আপনাকে দিল হচ্ছে কত পার্সেন্ট? 40%। তাহলে কত হবে? এটা 4,000 টাকা, তাই না? 4,000 টাকা। কিন্তু এখানে ব্যাপারটা কি, প্রথমবার ছাড় হবে হচ্ছে 10,000-এর কত পার্সেন্ট? এটা 36%। তাহলে 3,600, 3,600 টাকা। আর দ্বিতীয়বার হবে এই 10,000 থেকে আপনাকে আগে 3,600 বাদ দিতে হবে। 3,600 বাদ, এটা যা থাকবে তার উপরে আপনার হচ্ছে 4%। তার মানে হচ্ছে 6400, তাই না? 6400 4%। তো 4, 4, 16, 6 হাতে থেকে 1, 24 আর 1, 25, 256 টাকা। হুম। তাহলে মোট ছাড় কত হচ্ছে? এদিকে 3600 আর এদিকে 256, তাহলে 3856 টাকা। তাহলে এখন বলছে পার্থক্য কত টাকা? তাহলে পার্থক্য হবে এই 4,000 টাকা থেকে আপনার কত বাদ দিতে হবে? 3856 টাকা বাদ। তাহলে 144 টাকা হবে পার্থক্য। হ্যাঁ, বুঝছেন সেটা? 144 টাকা হবে পার্থক্য। হ্যাঁ। আচ্ছা, আপনারা পড়তেছেন তো ঠিকভাবে সবগুলো? মানে আমি যেগুলো ইয়ে করে যাচ্ছি, এখানে কিন্তু দুই দুইটা বিষয় জড়িত। একটা হচ্ছে আপনাদের কিন্তু পড়তে হবে ভালোভাবে, বুঝছেন? এই শীট গুলো যদি খুব মনোযোগ দিয়ে পড়েন, একটা বিষয় খেয়াল করবেন, শীটে কিন্তু কোনো কিছু বাদ বাদ নেই, এবং যেগুলো দেওয়া আছে পর্যাপ্ত, এবং নিয়ম বলেন, উদাহরণ বলেন, যা প্রয়োজন। হ্যাঁ, আপনি অন্য জায়গাতেও দেখতে পারেন, অন্য বই পুস্তকও দেখতে পারেন, আমার মনে হয় এতটা গোছালো বা সবকিছু একসাথে পাওয়ার কথা না। তো এই জন্য বলছি যে আপনাদের কিন্তু সময় দিতে হবে, একটু রাত জাগতে হবে প্রয়োজনে, একটু মানে টাইম বের করে, মানে আপনাকে একটু কষ্ট করতে হবে আসলে। এটা মানে কি বলবো আর কি, অধিক পড়াশোনা না করলে আসলে মানে মানে আপনাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, অঙ্ক ইংরেজি বাংলা যাই হোক না কেন, বাট আপনাকে পড়াশোনা মানে করতে হবে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখেন। হ্যাঁ, মানে ভালোভাবে পড়াশোনা করতে হবে। আচ্ছা, আমাদের এই 43 থেকে আমরা কালকে করি নাকি? 43 থেকে আরো 7-8টা অঙ্ক আছে তো।
50 পর্যন্ত প্রথম লেকচারে, 42 পর্যন্ত থাক। 43 থেকে কালকে করি নাকি। আর আমরা রাইট ফর্ম অফ ভার্ব গুলো আজকে শেষ করার মানে ইয়ে করতেছি, ওটা শেষ করি। হ্যাঁ, আমি রাইট ফর্ম অফ ভার্বটা বের করে নিই। আচ্ছা, আমাদের আজকের আলোচনা করার কথা ছিল হচ্ছে পজিটিভ ভার্ব নিয়ে, তাই না? পজিটিভ ভার্ব কি জিনিস বা হচ্ছে কি, এটা আমাদের খুবই সূক্ষ্ম একটা বিষয়। হুম কিন্তু এটা আপনার হচ্ছে আহ, পরীক্ষাতে প্রশ্ন আছে এখানে। শারমিন, আপনি কিছু বলতো? শারমিন, আপনি কি কিছু বলতেন? আচ্ছা। হ্যাঁ, আপনার। স্যার ওই যে ম্যাথ গুলা আগে পরে ধরে করছেন স্যার, পরীক্ষাতে কি ভাবে করবো আগে পরে ধরে? হ্যাঁ, 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 পরীক্ষায় করলে হবে, ওইভাবে করলে হবে। হ্যাঁ। জি আস- স্যার। আচ্ছা। আর শারমিন, আপনি কিছু বলতেন? না স্যার। বলেন বলেন, শুনছি। শারমিন, আপনার স্পিকার অন আছে, বলেন আপনি। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তাপসকে কি বই পেয়েছেন? বই ফোন দিছিল? না, কুরিয়ারে তো ফোন দেওয়ার কথা স্যার কালকে। আমি কি কালকে স্যার কুরিয়ার যা খোঁজ করবো একটু? না, 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 যাওয়ার দরকার নাই। বই আমি বৃহস্পতিবারের দিন দুপুরে পাঠাই দিছি, তার মানে আপনার কাল সকালে ফোন দিবে। হ্যাঁ। আচ্ছা, যাক, আমরা রাইট ফর্ম অফ ভার্ব তাহলে শুরু করি। রাইট ফর্ম অফ ভার্বে আমরা আজকে পজিটিভ ভার্ব নিয়ে শুরু করব। তো পজিটিভ ভার্ব জিনিসটা কি আসলে? পজিটিভ ভার্ব হচ্ছে আপনার কিছু কিছু ওয়ার্ড আছে বা ভার্ব আছে যেগুলো আপনার হচ্ছে উম, মানে কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করানো বোঝায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ ভার্ব। হ্যাঁ, যেমন একটা সহজ কথা বলি, যেমন ধরেন আপনার, আমরা যদি বলি ইট, অর্থ হচ্ছে নিজে খাওয়া, তাই না? আর ফিড মানে হচ্ছে অন্য কাউকে খাওয়ানো। বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে আপনার কমন ভার্ব, মানে জেনারেল। আর ফিডটা হচ্ছে কি পজিটিভ ভার্ব, অন্যকে খাওয়ানো। ঠিক আছে। যেমন ধরেন আপনার নো, নো মানে কি নিজে জানা কোনো কিছু। আর ইনফর্ম মানে কি? ইনফর্ম মানে হচ্ছে অন্যকে জানানো। হ্যাঁ। তো এটা যেমন হচ্ছে আপনার লার্ন মানে কি? লার্ন মানে হচ্ছে নিজে শেখা, তাই না? আর টিচ মানে অন্যকে শেখানো। বুঝতে পারছেন বিষয়টা কি? তো এইগুলোকে বলে পজিটিভ ভার্ব, এইগুলো। হুম এখন এরকম কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোকে পজিটিভ ভার্ব হিসাবে আপনার সরাসরি একটা নর্মাল ভার্ব, একটা পজিটিভ ভার্ব এভাবে আছে। কিন্তু কিছু সব ওয়ার্ডের কিন্তু এরকম নাই। হ্যাঁ, যেমন ধরেন ক্যাচ যদি আমরা বলি, এটার কি আর পজিটিভ আছে? তো অন্য টি সি এইচ, সরি বললাম। তো এই ক্যাচের কি আপনার স্মেল ধরেন, হ্যাঁ, স্মেল একটা ভার্ব আছে, এটার কি পজিটিভ ভার্ব আছে? তো এরকম প্রত্যেকটা থাকে না এরকম। তো সেই ক্ষেত্রে আমাদের পজিটিভ ভার্ব তৈরি করে নিতে হয়। হুম তো সেটা তৈরি করার ক্ষেত্রে আমাদের 5টা ভার্ব আছে, পজিটিভ ভার্ব মেকার যেগুলো, সেগুলোকে আমরা বলি হ্যাভ, গেট, মেক, লেট আর হেল্প। এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং হচ্ছে এখান থেকে প্রশ্ন হবে, কিন্তু আপনার এখান থেকে ভুল হবে, 100% ভুল হবে।
তো এই পাঁচটাকে আমরা বলি পজিটিভ ভার্ব। তো একটা বাক্যে পজিটিভ ভার্বের ব্যবহারগুলো আমরা দেখি। প্রথমে আসি হ্যাভ এর ব্যবহার। আচ্ছা, পজিটিভ ভার্ব থাকবে কিভাবে? আপনি বাক্যে দেখে বুঝবেন কিভাবে যে হ্যাভ এখানে পজিটিভ ভার্বের কাজ করে। হুম, যেমন এখানে এই বাক্যটাতে আমরা একটু খেয়াল করার চেষ্টা করি যে দ্য টিচার হ্যাড হিম। হ্যাঁ, এখানে খেয়াল করেন হ্যাবের বিভিন্ন ফর্ম আছে, হ্যাড আছে, তাই না? হ্যাবের পাস্ট ফর্মে যদি আমরা হ্যাড হবে, হ্যাডও পজিটিভ ভার্ব আর কি। এখানে মানে এখানে বলা আছে এনি টেন্স, মানে যে কোনো টেন্স। তাহলে আপনাকে প্রথমে দেখতে হবে এই পাশে একটা সাবজেক্ট আছে। হ্যাঁ, সাবজেক্ট আছে, এই পাশে আর একটা সাবজেক্ট আছে, মানে সাবজেক্ট নাম্বার 1, সাবজেক্ট নাম্বার 2 বা অবজেক্ট যাই থাক, মানে এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। মানে ব্যক্তি থাকতে পারে, ব্যক্তি ছাড়া অন্য কিছু থাকতে পারে। তারপরে আপনাকে ভার্ব বসাতে বলবে, বুঝতে পারছেন? এই ফাঁকা জায়গায় আপনাকে ভার্ব বসাতে হবে। এই যে সিট একটা ভার্ব আছে, সেটা আপনার এখানে বসাতে হবে। আর মাঝখানে পড়ে যাবে, এইটার নাম হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। ঠিক আছে? তো চেহারাটা এরকম হওয়া লাগবে কিন্তু, তাহলে আপনি ধরতে পারবেন যে এটা আমাদের পজিটিভ ভার্ব। তো হ্যাভ এর যে ব্যবহারটা সেটা হচ্ছে, আপনার যদি সাবজেক্ট থাকে, এখানে হ্যাভ থাকে, এরপরে যদি এজেন্ট থাকে, এজেন্ট মানে ব্যক্তি, কোনো যদি পার্সন থাকে, তাহলে ভার্বের আপনার বেস ফর্ম বসাতে হবে। আর যদি এজেন্ট ছাড়া অন্য যে কোনো কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। তা আমরা দেখি, দ্য টিচার হ্যাড হিম, এটা তো ব্যক্তি বোঝাচ্ছে, তাই না? হিম, তাহলে এখানে সিট আছে, তাহলে ভার্বের কি আমরা বেস ফর্ম বসাবো, সিট, সিটি বসাবো। ওকে। যেমন দ্য প্রিন্সিপাল হ্যাড দ্য টিচার্স, তাহলে এখানে টিচার্স এটা তো ব্যক্তি হচ্ছে নাকি এজেন্টই হচ্ছে, তাহলে এখানে প্ল্যান বসাবো, বেস ফর্ম প্ল্যান, প্ল্যানই বসাবো। ওকে। এটার বাক্যটার অর্থ কি দাঁড়াচ্ছে? অর্থটা দাঁড়াচ্ছে দ্য প্রিন্সিপাল হ্যাড দ্য টিচার্স প্ল্যান দ্য লেসন, মানে প্রিন্সিপাল স্যার টিচারদেরকে দিয়ে মানে আপনার প্ল্যান, লেসন প্ল্যানটা করিয়ে নিল, নিজে করলো না। প্রিন্সিপাল নিজে করলো না, এটা কোনটা শিক্ষকদের দিয়ে করিয়ে নিল। হুম, বুঝতে পারছেন বিষয়টা কি? তো এই আর কি, এটাই হচ্ছে পজিটিভ ভার্বের মূল ব্যবহার আর কি। আচ্ছা, তারপরে একটা উদাহরণ দেখি, যেমন আনিস হ্যাড রফিক দ্য ফ্লোর। এখানে আনিস আছে, তারপরে মাঝখানে একটা আছে, দেখেন আবার একটা ব্যক্তি আছে, তাহলে ক্লিন দ্য ফ্লোর বেস ফর্ম। তার মানে আনিস রফিককে দিয়ে ফ্লোরটা পরিষ্কার করিয়ে নিল, নিজে করলো না কিন্তু। হ্যাঁ, এখানে বলছে কি সোলাইমান ইজ হ্যাভিং, এই যে হ্যাভ এর বিভিন্ন টেন্স থাকতে পারে, বুঝছেন? ইজ হ্যাভিং আছে, দেখেন হ্যাভ থাকতে পারে, হ্যাড থাকতে পারে, ইজ হ্যাভিং থাকতে পারে। হ্যাঁ, দ্য স্টুডেন্টস, তাহলে পরে স্টুডেন্টস আছে, তাহলে বেস ফর্ম রাইট, রাইটই হবে। অর্থাৎ সোলাইমান ছাত্রছাত্রীদেরকে দিয়ে কম্পোজিশনটা লিখিয়ে নিল, নিজে লিখলো না কিন্তু। হুম। আচ্ছা, যেমন এখানে মাই মাদার হ্যাড মি মিল্ক এভরিডে, আমার মা প্রতিদিন আমাকে 1 গ্লাস করে দুধ খাওয়ায়, তাহলে এখানে মি, তাহলে এখানে ড্রিঙ্ক হবে, নিজে খায় না কিন্তু। হ্যাঁ, করিম হ্যাড হিজ কার, এইবার দেখেন এই যে হ্যাড এর পরে এবার কিন্তু ব্যক্তি না, এজেন্ট আছে, নাই, মানে এখানে বস্তু বা অন্য তেমন কিছু একটা আছে, মানে ব্যক্তি ছাড়া। তাহলে এখানে রিপেয়ার, রিপেয়ারটা হবে রিপেয়ার্ড। ওকে, রিপেয়ার্ড। তার মানে করিম হচ্ছে তার গাড়িটাকে রিপেয়ার করিয়ে নিল, কার কাছ থেকে করলো করলো সেটা বিষয় না, এখানে যেহেতু আছে সুতরাং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো রিপেয়ার্ড। যেমন দে হ্যাড দ্য হাউস পেইন্ট, মানে ঘরটা রং করিয়ে নিল, তাহলে পেইন্টেড। হি হ্যাজ হেয়ার, হিজ হেয়ার কাট, হ্যাঁ সে তার চুল কাটিয়ে নিল। আচ্ছা, এখানে দেখেন এই প্রশ্নটা বলছে কি আই কুড নট মেন্ট দ্য কম্পিউটার, মানে আমি কম্পিউটার ঠিক করতে পারিনি। হুম, মাইসেলফ, মানে নিজে নিজে আমি পারিনি। তারপরে কি করলাম, তাহলে দোকানে যাব, তাহলে এইটা নিয়ে আমাকে অন্যজনের কাছ থেকে ঠিক করিয়ে নিতে হবে। তাহলে আই ড্যাশ অ্যাট এ শপ, তাহলে মেন্ড আছে, তাহলে এটা পজিটিভ ভার্ব হবে। তাহলে আই হ্যাড মানে ইট, মানে ইট মানে কম্পিউটারের পরিবর্তে, আর মেন্ডেড, মেন্ডেড মানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, যেহেতু এটা কম্পিউটার বস্তু সুতরাং পাস্ট পার্টিসিপল হবে। হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা চলে আসি গেটের ব্যবহারে। আর একটা আছে গেট। তো গেটেরও স্ট্রাকচারটা এরকম হবে, আপনার যে কোনো টেন্সে বসতে পারে গেট। হ্যাঁ, আপনার গট হতে পারে, পাস্ট টেন্সে বসতে পারে, নর্মালি গেট হতে পারে। এরপরে যদি ব্যক্তি থাকে তখন টু প্লাস ভার্ব ব্যবহার করতে হবে। হ্যাঁ, আর যদি ব্যক্তি ছাড়া অন্য কিছু থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন মাই প্যারেন্টস গট মি
ইনসাইড, স্টে বসাতে হবে। তাহলে গট মি, মি তো ব্যক্তি নাকি, তাহলে টু স্টে, অর্থাৎ আমার পিতামাতা আমাকে ঘরেই মানে রাখলো আর কি, বাইরে যাইতে দেয়নি। এলেন গট মার্ভেল হার্ট পেপার, টাইপ করতে বলছে, তাহলে এখানে মার্ভেল মানে ব্যক্তি, তাহলে টু প্লাস ভার্ব টু টাইপ হার পেপার, মানে এলেন মার্ভেলকে দিয়ে কি করছে, তার পেপারটা টাইপ করিয়ে নিল। হোয়াইল কুকিং শি গট হার হ্যান্ড বার্ন, তাহলে এখানে হার হ্যান্ড, এবার গটের পরে কিন্তু আর ব্যক্তি নাই, তাহলে এটা হবে কি পাস্ট পার্টিসিপল, অর্থাৎ বার্ন মানে রান্না করার সময় তার হাতটা পুড়ে গেছে। আই গট মাই লেগ ইন অ্যাক্সিডেন্ট, এই যে গটের পরে এবার লেগ আছে, তাহলে কি হবে, ব্রেকটা হবে ব্রোকেন, অর্থাৎ অ্যাক্সিডেন্টে আমার পাটা ভেঙে গিয়েছে। ওকে, আচ্ছা, এরপরে আসেন হচ্ছে মেকের ব্যবহার। মেকের ব্যবহার থাকলে কি হবে, মেকের ব্যবহারের ব্যক্তি থাক আর বস্তু থাক, সব সময় বেস ফর্ম বসবে। হ্যাঁ, আবার হেল্প একটা আছে, ওইটারও তাই, বুঝতে পারছেন, ব্যক্তি থাক আর বস্তু থাক সবসময় বেস ফর্ম বসবে। আবার একটা আছে লেট, সেটারও তাই, মানে ব্যক্তি থাক বস্তু থাক সবসময় বেস ফর্ম বসবে। তাহলে আমরা পজিটিভ ভার্বের একটা সঠিক নিয়মে যদি আমরা চলে আসি একটা সামারাইজেশনে, তাহলে আমরা বলতে পারবো যে যদি হ্যাভ থাকে তারপরে যদি ব্যক্তি থাকে তাহলে বেস ফর্ম, বস্তু থাকলে পাস্ট পার্টিসিপল, আর যদি গেট থাকে তাহলে ব্যক্তি থাকলে টু প্লাস ভার্ব, বস্তু থাকলে পাস্ট পার্টিসিপল। আর বাদ বাকি তিনটা আছে মেক, লেট, হেল্প, এগুলোর পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন সেটা ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তাহলে আমাদের নিয়মটা সহজ হয়ে গেল, তাই না? তাহলে এগুলো আমাদের আর পড়ারও দরকার নেই, আপনার সিম্পলি মানে খালি প্রশ্নগুলো পড়বেন। এগুলো নিয়ম তো সিম্পল নিয়ম। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনার হচ্ছে এইটা একটু খেয়াল করেন, যে হিয়ার, নোটিস, সি, স্মেল আর ওয়াচ, এই পাঁচটা ভার্বের পরে অবজেক্টের পরে ভার্বের আইএনজি বসবে। এটাই যে গতকালকে শরীয়তপুরের সিভিল সার্জন পরীক্ষায় একটা প্রশ্ন দিয়েছিল। হ্যাঁ, তো এই পাঁচটার উপরে আপনার এরপরে যে কোনো ভার্ব বসালে আইএনজি বসবে। যেমন ওই স হিম, আই ড্যাশ টু স্কুল, স, তাহলে স এর পরে গোটা গোয়িং হবে। আই হিয়ার্ড দ্য লিটল বয়, হার্ড এখানে হচ্ছে এটার পরে কি হবে, ক্রাইটা ক্রাইং হবে। হ্যাঁ, এটা আসে, এটা পরীক্ষায় খুব রিপিট হয়, নিয়মটা ভালো করে দেখবেন। এখানে কিছু জেরান্ট যুক্ত ভার্ব আছে। জেরান্ট যুক্ত ভার্ব মানে কি কি, সেটা হচ্ছে আপনার প্রথমত আছে ধরেন অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, ডিসলাইক, ডিসকাস, এনজয়। হ্যাঁ, এইগুলো আমি দাগগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সবগুলো ইম্পর্টেন্ট এখানে। তারপরে ফিনিশ, ফরগিভ, ঠিক আছে, পার্ডন, প্র্যাকটিস, রিকালেক্ট, প্রপোজ, রেকমেন্ড, হ্যাঁ, স্টপ, এই সাজেস্ট, এই যে এখানে যেগুলো দেখছেন দাগ দেওয়াগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো সবগুলোই মোটামুটি আসে পরীক্ষায়। তো এগুলোর পরে আরেকটা ভার্ব বসলে অবশ্যই সেটা হবে আইএনজি যুক্ত। হ্যাঁ, যেমন হি মাস্ট অ্যাভয়েড হচ্ছে জগ, এখানে দেওয়া আছে আনটিল হিজ নি হিলস। হ্যাঁ, তাহলে অ্যাভয়েড এর পরে কি হবে, জগিং হবে। ইফ ইউ হ্যাভ এ হেডেক, তোমার যদি মাথা ব্যথা করে, স্টপ কি হবে, ওয়াচটা, স্টপের পর আইএনজি হবে, তাহলে ওয়াচিং টেলিভিশন। হুম, শি ইজ কনসিডারিং নট গো দেয়ার, তাহলে কি হবে, কনসিডারের পরে আইএনজি হবে, তাহলে গোয়িং দেয়ার। এই তো, মানে এরকম কিছু ভার্ব আছে, স্পেশালি কিছু ভার্ব আছে যেগুলোর পরে আপনার হচ্ছে সবসময় আইএনজি যুক্ত ফর্মে বসবে। ঠিক আছে, আর যেমন এটা দেখেন, ওই ডিড নট মাইন্ড, ওয়ার্ক থাকলে ওয়ার্কিং হয়, মাইন্ডের পরে আইএনজি হবে। মনিরা সাজেস্টেড, সাজেস্ট দেখালাম, এগুলো আসে বেশি। সাজেস্টেড গোয়িং টু এ পার্টি, হ্যাঁ, মানে হচ্ছে এটা সাজেস্টের পরে আইএনজি হবে। যেমন আই রিয়েলি এনজয়, এনজয়ের পরে কি আইএনজি হবে, তাহলে স্পিকিং ইংলিশ। হুম, এই এরপরে কিছু ভার্ব আছে, এই চারটা ভার্ব, ফরগেট, লাইক, রিমেম্বার আর স্টপ, এই যে চারটা ভার্ব, এই চারটার ভার্বের মধ্যে দেখবেন যে বেশিরভাগ বইয়ে লেখা আছে এগুলোর পরে সরাসরি আইএনজি হবে, কিন্তু এগুলোর একটা মিনিংগত তফাৎ আছে। তফাৎটা হচ্ছে যে যদি আপনার কোনো, যেমন লাইক মানে কি, লাইক মানে কোনো কিছু পছন্দ করা, তাই না? তাহলে পছন্দ যদি আপনি হচ্ছে একটা কাজ করেন তাহলে একরকম হবে, যদি পছন্দ না করেন তাহলে একরকম হবে। ঠিক আছে, যেমন ফরগেট, ফরগেটের পরে নেগেটিভ ভার্বটি হচ্ছে ফরগেট হবে, এরপর আইএনজি, ফরগেট নিয়ে কোনো টেনশন নেই, ফরগেটের পরে আইএনজি হবে। এনজয়ের ব্যাপারটা দেখেন, লাইক আর এনজয় এই দুইটা কনফিউজ করে। আপনার হচ্ছে
কোনো কিছু যদি আপনার পছন্দ হয়, হ্যাঁ, কোনো কিছু করতে যদি ভালো লাগে তাহলে আইএনজি, আর যদি ভালো না লাগে তাহলে টু প্লাস ভার্ব। রিগ্রেটের করার ঘটনা তাই, এটা অত জটিল ভাবে পড়ার দরকার নেই। স্টপটা ব্যাপারটা কি, আমরা স্টপের পরে 90% ক্ষেত্রে আইএনজি বসাবো। হুম। আর ওই নিয়মের মধ্যে যাব না। হ্যাঁ, আর একটা ঝামেলা যুক্ত নিয়ম আছে, কনফেস্ট করবো, ওগুলো মধ্যে যাবো না। যেমন এখানে দেখেন বলছে আই লাইক কিচেন অ্যাজ অফেন অ্যাজ পসিবল, মানে আমি কিচেনটাকে যত দ্রুত সম্ভব পরিষ্কার রাখতে পছন্দ করি। তাহলে পছন্দ করলে কি আইএনজি নাকি? যেমন এইটা দেখেন, আই এনজয় টিচ বাট আই উড নট লাইক ডু ইট অল মাই লাইফ। সে টিচিংকে এনজয় করে, পছন্দ করে, কিন্তু সারা জীবন ধরে করতে চায় না। তাহলে প্রথমটা কি, পছন্দ করে, আর পরেরটা পছন্দ করে না। তাহলে প্রথমটা পছন্দ করে, তাহলে আই এনজয় টিচিং, আর বাট আই উড নট লাইক টু ডু ইন ইট মাই অল লাইফ, মানে আমি সারা জীবন ধরে এটা করতে চাই না, আমি পছন্দ করি বাট এটা আমি সারা জীবন করতে চাই না। ঠিক আছে। তারপরে স্টপ রাইট, তাহলে স্টপ রাইটিং, স্টপের পরে আপনারা আইএনজি বসাবেন। হ্যাঁ, এই যে উড ইউ মাইন্ড, এরপরে কাপ অফ টি, আমার সাথে কি এক কাপ চা খাবেন, এটা বলে। তাহলে মাইন্ডের পরে আইএনজি, এটা আপনারা পড়ছি তো আমরা। হ্যাঁ, উড ইউ মাইন্ড সিঙ্গিং এ সং, তুমি কি একটা গান গাইবে, মানে আপনি কি একটা গান গাইবেন, উড ইউ মাইন্ড মানে আপনি কি একটা গান গাইবেন, এরকম। আচ্ছা, এরপরে আমরা ক্যান নট হেল্প আর ক্যান নট বাট এর কথায় আসি। ক্যান নট হেল্প আর কুড নট হেল্প, এগুলো দুইটার পরেই আপনার আইএনজি যুক্ত হবে। যেমন হচ্ছে হি কুড নট হেল্প রাইট দ্য লেটার, অর্থাৎ রাইটিং দ্য লেটার হবে। অর্থাৎ সে চিঠিটা না লিখে পারলো না। হ্যাঁ, যে কোনো প্রিপোজিশনের পরে শুধু টু বাদে, মানে অফ, ইন, অন, আপ টু, ফর, বাই, উইদাউট, এগুলোর পরে আইএনজি হবে। যেমন দেয়ার আর মেনি ওয়েস অফ, ওভারকাম আছে, নার্ভাস ব্রেকডাউন, তাহলে ওভারকামিং হবে, যেহেতু অফ আছে, অফের পরে প্রিপোজিশন আইএনজি যুক্ত হবে। বুঝছেন? দে আর থিঙ্কিং অফ, অফের পরে মুভিং হবে। হ্যাঁ, যে কোনো প্রিপোজিশনের পরে, টুটা খালি না বাদে। হ্যাঁ, এই যে হি ওয়ার্কড ইনস্টিড অফ কি, প্লেইং, হ্যাঁ, প্লেটা প্লেইং হবে, অফ আছে। শি ইজ ফন্ড অফ লিসনিং মিউজিক, হ্যাঁ, এরকম। আচ্ছা, আরেকটা আছে ফিল লাইক। ফিল লাইক শব্দটা একটা প্রিপোজিশন আর কি। এটার অর্থ হচ্ছে কোনো কিছু করতে ইচ্ছা করা, এরপরে সবসময় আইএনজি বসবে। যেমন আই ডোন্ট ফিল লাইক হ্যাভ আছে হ্যাভিং এ কাপ অফ টি, অর্থাৎ আমার এক কাপ চা খেতে এখন ইচ্ছা করতেছে না, মানে সোজা কথা আমার চা খেতে ইচ্ছা করতেছে না। আর যদি আপনার ফিল লাইক হ্যাভিং এ কাপ অফ টি লেখেন, ডোন্ট বাদ দিয়ে, তাহলে আমার চা খেতে ইচ্ছা করতেছে, এই। ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে কিছু প্রিপজিশন আছে দেখেন। এখানে হচ্ছে প্রিপজিশনের মধ্যে প্রথমে আছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই দুইটা প্রিপজিশন খুব ইম্পর্টেন্ট। তারপরে আপনার অ্যাকাস্টমেড টু, অ্যাডিক্টেড টু, এগুলো বিভিন্ন আছে। এগুলো কিন্তু প্রিপজিশনের পরে টু দেখা যাচ্ছে, বাট এগুলোর পরে আইএনজি ফর্ম হয়। যেমন এখানে দেখেন একটা উদাহরণ আছে, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু গেইন নলেজ, তাহলে গেইনিং নলেজ মানে আমি লাইব্রেরিতে গিয়েছিলাম কেন, নলেজ করার জন্য, মানে অর্জন করার জন্য। তাহলে উইথ এ ভিউ টু, এটা ভিউ টু দেখে মনে হতে পারে গেইন বসাই দি, না, এটা গেইনিং হবে। হ্যাঁ, তারপরে যেমন হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ভিজিটিং নিউ প্লেস, মানে সে ঢাকা এসেছে নতুন নতুন জায়গা দেখার জন্য। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ হবে, হ্যাঁ, আমি তোমার সাথে দেখা করার জন্য আগ্রহ সহকারে অপেক্ষা করতেছি। হুম, এই। আচ্ছা, প্রিফার শব্দটা যেটা আছে, এই প্রিফারের এটা নিয়মটা খুব সহজ। প্রিফারের হচ্ছে আপনার প্রিফার্স এর পরে দেখবেন যা আছে, তারপরে তাই আরেকটার পরে সেটা বসাবেন। যেমন হি প্রিফার্স ফ্লাইং, তাই না? তাহলে এই ফ্লাইং এর এখানে প্রিফার্স এর পরে ফ্লাইং আছে, সুতরাং টু এর পরে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ ট্রাভেলিং হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে যেমন হচ্ছে লেস্ট, একটা শব্দ আছে লেস্ট। এই লেস্ট শব্দটার অর্থ আসলে সেরকম কিছু নাই, এটার মানে বেসিক্যালি কোনো অর্থ থাকে না। এটা ধরেন আপনার যদি একটা বাক্য বসানো যায়, তখন আপনার এরকম ভাবে হয় যে আহ, মানে যেমন ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, অর্থাৎ তাড়াতাড়ি হাঁটো নাইলে ট্রেন মিস করবে। এটার অর্থ এক প্রকার হচ্ছে নাইলে, নাইলে নামে একটা অর্থ আছে এখানে। হ্যাঁ,
বা পাছে কোনো কিছু ঘটে এরকম, মানে একটা ভয় আর কি। এইগুলোতে লেস্ট, তাহলে লেস্টের পরে অবশ্যই সাবজেক্টের পরে শুড বসবে। যেমন এখানে দেখেন, ওয়াক ফার্স্ট লেস্ট ইউ, এখানে কি বসবে? শুড, ইউ শুড মিস দ্য ট্রেন। হ্যাঁ, এই বাক্যটা প্রচুর পরীক্ষাতে আসে, এটা একটু ভালো করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এটা 1 মার্ক থাকে একটা বাক্যে। এরপরে চলে যাই আমরা হ্যাড বেটার। হ্যাড বেটারটা কি? হ্যাড বেটার অর্থ হচ্ছে উচিত, মানে কোনো কিছু করা উচিত। হ্যাড বেটার একটা মডাল ভার্ব। তো যেহেতু এটা মডাল ভার্ব, সুতরাং মডাল ভার্বের পরে আপনার হচ্ছে ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক আছে? আচ্ছা, যেমন ইউ হ্যাড বেটার রিং হিম অ্যাট ওয়ান্স। হুম। তারপর ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, তোমার একটা ডাক্তার দেখানো উচিত। ওকে, এরকম। উড রেদারও তাই, একই জিনিস। উড রেদার মানেও এটা, মানে এটা মডাল ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। হ্যাঁ, এই ইউজ টুটা একটু দেখেন। ইউজ টুটা হচ্ছে, এটা কিন্তু ইউজ টু না, এটা হচ্ছে ইউজড টু। ইউজড টু। তো ইউজড টুর ব্যাপারটা হচ্ছে, অতীতে যদি কোনো কাজ করতো, অভ্যাসগত কাজ, সেটাকে আমরা ইউজ টু দ্বারা প্রকাশ করি। তো ইউজ টু আপনার জেনারেলি বসতে পারে, আবার এর সামনে আপনার বি ভার্ব বসতে পারে, অথবা গেট ইউজ টু বসতে পারে। তো যদি জেনারেলি বসে তাহলে ভার্বের বেস ফর্ম, আর যদি আপনার বি ইউজ টু বা গেট ইউজ টু, তাহলে আইএনজি। যেমন আই এম ইউজ টু কফি ইন দ্য মর্নিং নাও, এই যে এম ইউজ টু মানে বি ভার্ব আছে, তাহলে এখানে ড্রিঙ্কিং হবে। হ্যাঁ, আই এম ইউজ টু ড্রিঙ্কিং কফি ইন দ্য মর্নিং নাও, মানে এটার অর্থ হচ্ছে যে আমি আগেও কফি খেতাম, সকালবেলা এখনো খাই। যেমন হি ইউজ টু হেল্প পুয়ার, এইটা কিন্তু শুধু হেল্প হবে। হ্যাঁ, এখানে যেহেতু বি ভার্ব নাই বা গেট নাই। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে সে আগে হচ্ছে গরিব মানুষকে হেল্প করতো, বাট এখন করে না। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা কি? এই আমাদের রাইট ফর্ম অফ ভার্ব, এগুলোই রাইট ফর্ম অফ ভার্ব, এর বাইরে আর কিছু লাগবে না আপনাদের এখান থেকে। আর আরেকটা জিনিস আপনাদের দেখায়, সেটা হচ্ছে এখানে এই রাইট ফর্ম অফ ভার্বের হচ্ছে আমি কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি, বিগত পরীক্ষায় এসেছে এরকম কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে। মোটামুটি 25-30 সেটের মতো এই প্রশ্ন দেওয়া আছে। আপনারা এই প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন যে কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। আর এগুলোই আসে কিন্তু, এই যে সিভিল সার্জন শরীয়তপুরে গতকালকে যেটা হয়েছে ওটা অ্যাড করে দিয়েছি, সামরিক চিকিৎসা বৈদ্যুতিক ইউনিয়ন পরিষদের সচিব, আপনার কাস্টমে আসছে, বিভিন্ন জায়গাতে আসছে। বুঝতে পারছেন? তো এইগুলো আপনি যদি বারবার প্র্যাকটিস করেন, তাহলে আপনার হচ্ছে এখান থেকে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, নিয়মগুলো বারবার মনে থাকবে, আর এইগুলোই ঘুরে ফিরে আসবে। বুঝতে পারছেন? আমরা যেগুলো পড়লাম এগুলোর বাইরে সচরাচর আসে না। হুম। মানে এই রাইট ফর্ম অফ ভার্ব গুলো ভালো করে দেখলে আপনার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর ইডিয়ম ফ্রেজ আমি যেগুলো পড়ালাম গত দিন, এগুলো কি পড়া শেষ হয়েছে আপনাদের? ইডিয়ম ফ্রেজ ইংরেজি যেগুলো, ইডিয়ম ফ্রেজ গুলো কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এখানে ইডিয়ম ফ্রেজের বাংলা ইংরেজি উভয় অর্থ মিনিং দেওয়া আছে, আপনারা এগুলো পড়েন। এগুলো যদি কোনোটা প্রবলেম মনে হয় সেগুলো আমাকে বলেন, তো সেটা এগুলো বারবার মুখস্থ করার মতো করে আপনার বাসায় বোর্ড টাঙায়, বোর্ডে লিখে মুখস্থ করতে হয়, খাতায় লিখতে হয়, অনেক সময় ফ্ল্যাশ কার্ড তৈরি করে মুখস্থ করতে হয়। এগুলো তো পুরোটাই ভোকাবুলারি। এগুলো যত মুখস্থ করবেন আপনার তত আগায় যাবে। হ্যাঁ, বা নিজে নিজে কিছু বুদ্ধি বের করে মনে রাখতে হয়। হ্যাঁ, এই বিভিন্ন সিস্টেম করে এটা একটা শেপের মধ্যে নিয়ে আসতে হবে আপনাকে নিজে। হ্যাঁ, তাছাড়া এটা আপনাকে মানে কোনো অ্যাঙ্গেলে কেউ ওইভাবে পড়ায় মুখস্থ করাতে পারবে না। অনেকে হয়তো অনেক দু একটা কথাবার্তা বলতে পারে। তাহলে আমাদের হচ্ছে ইডিয়ম ফ্রেজটা আজকে 6 নম্বর লেকচার পর্যন্ত ইডিয়ম ফ্রেজ আমাদের আই পর্যন্ত দেওয়া আছে, এই পর্যন্তই থাকবে। 7 নম্বর লেকচার সেটা আমি ইডিয়ম ফ্রেজ দিব না, 8 নম্বর লেকচার সেটা আবার দিব। মানে এইটা আগে শেষ করেন, মানে আমাদের সোমবার পর্যন্ত এগুলো আপনারা পড়ে আয়ত্ত করবেন। সোমবারের ক্লাসে আমি ইডিয়ম ফ্রেজ দিব না, বুধবারের ক্লাসে, তার মঙ্গলবার পর্যন্ত সময় পাবেন। এর মধ্যে যাতে ইডিয়ম ফ্রেজ গুলো পড়ে, মানে একবারে অতগুলো তো সম্ভব না, তাই না? সেন্টেন্সই তো পরীক্ষায় লিখতে হবে। এখন আপনি যদি সেন্টেন্স ফ্রি লিখতে পারেন, এই সেন্টেন্স না পড়ে যদি আপনি নিজে নিজে সেন্টেন্স লিখতে পারেন, তাহলে তো খুবই ভালো, ওয়েলকাম। আর যদি আপনার সেন্টেন্স লেখা অনেক সময় ভুল টুল হয়, তাহলে এই সেন্টেন্স পড়তে পারেন, কিন্তু মিনিংটা জানা থাকলে সেন্টেন্স লেখা যায়। মিনিংটা জানা থাকলে খুব একটা জটিল কিছু হয় না। ওকে, মিনিংটা আয়ত্ত করেন আগে, সেন্টেন্স নয় পরেও করা যাবে। বুঝতে পারছেন? মানে মিনিংটা আয়ত্ত করেন আগে। আমার মনে হয় মিনিং এ কম বেশি হলে একটু কঠিন হয়ে যাবে আর কি। ঠিক আছে? আচ্ছা, আমাদের আজকে আজকে আমাদের ইতিহাসের কিছু জিনিস ছিল যেগুলো আমি
গতদিনকে এটা পড়ছি, আজকে আমরা অনেকটাই পড়বো, যেগুলো বাকি আছে সেগুলো আমরা আজকে ইতিহাসটা শেষ করে আমরা পাকিস্তান বিরুদ্ধে, আমরা গতদিন হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথায় ছিলাম, তাই না? যে যাই হোক, আরেকটা ব্যাপার এখানে একটু ডিসক্লেমার আছে। ডিসক্লেমারটা হচ্ছে যে এটা কিন্তু ইতিহাস পড়বো আমরা, হ্যাঁ। এখানে কিন্তু আপনার ওই রাজনীতি টাজনীতি এর মধ্যে ঢোকেন না, হ্যাঁ। ইতিহাস পড়া মানে ইতিহাস, আপনি ইতিহাস শিখবেন। আপনার ভালো না লাগলে আপনি গ্রহণ করবেন না, সেটা ভিন্ন ব্যাপার। পৃথিবীর সব কথাই আপনার ভালো লাগবে এরকম কোনো কথা নাই, ঠিক আছে? তো এই এটা হচ্ছে যে ইতিহাস কি, ইতিহাসের নজর থেকে আপনারা মানে চিন্তা করবেন। কেউ আবার কেউ মনে করতে পারে না স্যার এই কথা বললে এটা ঠিক না ভুল, আপনার যাচাই করার দরকার নাই। এখানে যে ইতিহাসগুলো আছে এগুলো সবই সত্য, এগুলো মিথ্যা কোনো কথা এখানে নাই, হ্যাঁ। এখন সত্য হোক মিথ্যা হোক এগুলো বই থেকেই দেওয়া, তো আপনারা এগুলোই পড়তে হবে। তো যাই হোক, আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যাই। ব্রিটিশ বিরোধী আন্দোলন আসলে কিভাবে হলো? ব্রিটিশরাই দেশ ছেড়ে যে চলে গেল আমাদের এই যে প্রায় ব্রিটিশরা ক্ষমতায় আসলো 1757 সালে 23শে জুন, তাই না? পলাশির যুদ্ধ, তারপরে 1764 সালে বক্সারের যুদ্ধের মাধ্যমে তারা আমাদের পার্মানেন্ট ক্ষমতায় আসলো। তারপরে 1947 সালে তারা এই দেশ ছেড়ে চলে গেল। তাহলে আমরা ধরতে পারি প্রায় 200 বছর, তাই না? ধরেন 10 বছর কম 200 বছর। এই যে 200 বছর ধরে তারা এই ভারতবর্ষে যে একটা মানে উপনিবেশিক শাসন চালালো, এবং এখান থেকে যে তাদেরকে বিতাড়িত করার জন্য আসলে কারা অগ্রগণী ভূমিকা পালন করছিল, সেই বিষয়গুলো আমরা আজকে দেখব। এবং কিভাবে একটা আন্দোলন তৈরি হয়ে 200 বছরের একটা শাসন, শক্তিশালী শাসন, কিন্তু 200 বছর ধরে যারা শাসন করে এই শাসন কিন্তু কম শক্তিশালী না। তো এই শাসনকে কিভাবে এই ভারতবর্ষ থেকে বিদায় করা সম্ভব হয়েছে সেটা আমরা আজকে দেখব, হ্যাঁ। তো যাই হোক, প্রথমে আসি আমরা ফকির সন্ন্যাসী আন্দোলন। এই ব্রিটিশদের বিরুদ্ধে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম যারা আন্দোলন করে তারা হচ্ছে ফকির এবং সন্ন্যাসী। তো ফকির কারা, সন্ন্যাসী কারা? ফকির মানে যারা ভিক্ষা করে তারা না, এ হচ্ছে যে আপনাদের বলছিলাম যে আগে সুফিরা আসছিল এই আরব থেকে, আপনার এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করার জন্য। তো তাদের কিছু অংশ যারা দরবেশ ছিল তাদেরকে বলা হতো ফকির। এই ফকির মানে নর্মাল ফকির যেটা আমরা বুঝি সেটা না। আর সন্ন্যাসী হচ্ছে হিন্দুদের ভিতরে যারা ধর্মীয় নেতা ছিল, শীর্ষস্থানীয়, তারা ছিল হচ্ছে সন্ন্যাসী। তো এই দুই গ্রুপ মানে হিন্দু মুসলিম একসাথে হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে, সেই আন্দোলনের নাম দেয় হচ্ছে ফকির আন্দোলন বা ফকির বিদ্রোহ বলে এটাকে। তো সেটা 1760 সাল থেকে 1860 সাল পর্যন্ত, মানে 1800 পর্যন্ত, মানে 40 বছর ধরে এই ফকির বিদ্রোহ আন্দোলন শুরু হয়। এই ফকিরদের নেতা ছিল হচ্ছে মজনু শাহ, আর সন্ন্যাসীদের নেতা ছিল হচ্ছে ভবানী পাঠক। তো যাই হোক, এদের পরে ফকির আন্দোলন আপনার আস্তে আস্তে স্থিমিত হয়ে আসে। সেগুলোর আমরা মানে ব্রিটিশ সরকার কঠোর হস্তে এদেরকে দমন করে। হুম এবং হচ্ছে মানে ফকির আন্দোলনের এরা শক্তি পাইতো কোথা থেকে? ফকিরদের কিছু সম্পত্তি ছিল, যেটাকে বলে লাখেরাজ সম্পত্তি। লাখেরাজ সম্পত্তিটা কি? এটা হচ্ছে মুঘল সম্রাট তখন যারা সুফি দরবেশ ছিল তাদেরকে প্রচুর সম্পত্তি দান করছিল, তাদের মানে মসজিদ মাদ্রাসা এগুলো করার জন্য, এবং হচ্ছে আপনার ইয়ে করার জন্য, ওই মানে শিক্ষা প্রদান করার জন্য তাদেরকে সম্পত্তি দান করছিল মুঘল। এদেরকে বলে লাখেরাজ সম্পত্তি। এই সম্পত্তিগুলো সরকার কিন্তু ফ্রি দিছিল তাদের। তো যে কারণে এই সম্পত্তি থেকে যে আয় হতো, বা এই সম্পত্তি থেকে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে তারা যে আয় হতো, সেখান থেকে ফকিররা মানে অর্থ যোগান পেত, এবং ব্রিটিশ সরকার এই ফকিরদের এই সম্পত্তি নিয়ে নিছিল। হ্যাঁ, যে কারণে তাদের আয় রোজগার কমে যায় এবং তারা নিঃস্ব হয়ে যায়। পরবর্তীতে তারা আন্দোলন আর করতে পারেনি। এখন দেখেন ভারতবর্ষে যে ব্রিটিশদের তাড়ানোর যে আন্দোলন 1760 সালে শুরু হয়েছে, 1757 সালে পলাশির যুদ্ধ হলো, 1764 সালে কি হলো? আহ, বক্সারের যুদ্ধ। তার মানে 60 সাল, মানে 57 সালে 3 বছর পরেই, 3 বছর পরে কিন্তু ব্রিটিশদের মানুষ আর পছন্দ করতো না। হুম সে তখনই আন্দোলন শুরু করছে 1760 সালে। এরা কারা শুরু করছে? প্রথমে শুরু করছে কিন্তু মুসলিমরা। মুসলিমরা কেন আন্দোলন শুরু করলো? কারণ হচ্ছে ব্রিটিশরা কিন্তু নবাবকে পরাজিত করে, মানে মুসলিমদের ক্ষমতাকে পরাজিত করে তারা ক্ষমতায় আসছিল। এই জন্য মুসলিমরা, তাদের প্রতি একটা আলাদা ক্ষোভ ছিল। কিন্তু দেখেন ভারতে অনেক সময় অনেক কথাবার্তা হয় যে এই ভারতবর্ষে নাকি মুসলিমরা থাকতে পারবে না, ওদেরকে পিটাবে, ধরে মেরে বের করে দিবে, এই করবে, এই সব মোদী সরকার অমুক সরকার কত কি সব। কিন্তু দেখেন ভারতবর্ষের যে
ব্রিটিশ বিরোধী আন্দোলন মানে ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রথম স্টেপ মানে শুরুর স্টেপ কিন্তু নিয়েছে মুসলিমরা। তারপরে এদের সাথে যুক্ত হয়েছে কারা? এর সাথে যুক্ত হয়েছে ফকির মানে হিন্দুরা। হিন্দুরা কিন্তু পরে আসছে, হিন্দুরা কিন্তু প্রথমে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেনি। তো এগুলো হচ্ছে রিয়ালিটি, বাস্তবতা। এখন এগুলো ধরেন অনেকে মানে না, মানতে চায় না, বা রাজনৈতিক ইতিহাস জানে না। এগুলো করে মানুষকে একটা ধর্মের ভিত্তিতে যে বিভাজন করার চিন্তা ভাবনা সারা পৃথিবীতে খুবই খারাপ, একটা নিকৃষ্ট চিন্তা। একটা মানুষ ধরেন আপনার সাথে আমার পরিচয় হবে কিসে? আপনার সাথে পরিচয় হবে আমার হচ্ছে আপনি মানুষ আমিও মানুষ, আপনার নাম একটা থাকবে আমার একটা নাম থাকবে, শেষ। এখানে আপনি কোন ধর্মের কোন বর্ণের পুরুষ না নারী, আপনি কোন পেশায় আছেন, এগুলো তো মানুষের কোনো বৈশিষ্ট্য হতে পারে না, তাই না? তো এটা ভারতবর্ষে প্রচন্ড পরিমাণে খুবই বাজে একটা সিচুয়েশন। তো যাই হোক, এরপরে আপনাদের 1782, এর মাঝখানে আরো ছোট ছোট আন্দোলন ছিল। আমরা এখন ইতিহাসের মহানায়ক হচ্ছে আপনার তিতুমিরের কাছে চলে আসবো। তিতুমির হচ্ছে উনি জন্মগ্রহণ করে হচ্ছে আপনার এই 1782 খ্রিস্টাব্দে, মানে আপনার আহ, পশ্চিমবঙ্গে। তো তার প্রকৃত নাম ছিল হচ্ছে মীর নিসার আলী। তিনি হচ্ছে ওহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিল। ওহাবি আন্দোলন তো আপনারা বোঝেন আর কি। সেই তিনি হচ্ছে সৌদি আরব গিয়েছিলেন হচ্ছে হজ করতে। তে হজ করার পরে ওখানে গিয়ে কোরআন এবং হাদিস সম্পর্কে কিছু শুদ্ধ জ্ঞান লাভ করে, যেগুলো ভারতবর্ষে অনেকটা বিকৃত ছিল। মানে ভারতবর্ষে আসলে মানে বেশিরভাগই তো বিভিন্ন ধর্ম থেকে কনভার্ট হয়ে মুসলিম হয়েছিল, যে কারণে তাদের পূর্ব আচার আচরণগুলো ছিল। তো তিতুমির যখন আপনার সৌদি আরব থেকে শুদ্ধ যে কোরআন হাদিস সম্পর্কে ধারণা নিয়ে ভারতবর্ষে ফিরে আসে, আসার পরে আপনার এখানে এসে সে তখন মুসলিম যারা ছিল তাদেরকে এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করতো, যে হচ্ছে তোমাদের সঠিকভাবে ধর্ম পালন করা উচিত। যেমন এখানে হচ্ছে আগে আহ, আপনার কবর দেওয়া হতো, কবরের উপরে আপনার এই বিভিন্ন ফুল টুল রাখা হতো, আপনার ওই যে কি বলে হচ্ছে মোমবাতি ধরায় দিত। এগুলো এগুলো হচ্ছে ইসলামের দৃষ্টিতে এগুলো করা ঠিক না। তো এই জিনিসটা তিতুমির এদেরকে বোঝানোর চেষ্টা করে। তো যাই হোক, এক দুই দিনে তো আর মানুষ মানবে না। আস্তে ধীরে মানুষ যখন যারা সত্যিকারে কোরআন হাদিস সম্পর্কে জানতে পারে, তারা বুঝতে পারে, এবং তারা আস্তে আস্তে তিতুমিরের কথা শোনে, এবং তিতুমিরের কিছু ফলোয়ার বাড়তে থাকে। তো এখন ফলোয়ার বাড়তে থাকে, বাড়তে বাড়তে যে ঘটনাটা ঘটে, যে স্থানীয় যে হিন্দু জমিদার যারা ছিল, তারা দেখলো যে তিতুমিরের অনেকগুলো ফলোয়ার হয়ে গেছে এবং তিতুমির অনেক মানে এখানে পরিচিত হয়ে যাচ্ছে, তাহলে তিতুমির তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে। তখন এই তিতুমির কে মানে এই বিষয়গুলো দেখা যাচ্ছে যে জমিদাররা বাধা দিত, যে তোমার এই প্রচার প্রচারণা বা তার যে আদর্শগুলো ছিল সেগুলোতে বাধা দিত। তা একদিন দুই দিন এরকম হতে হতে তিতুমিরের সাথে স্থানীয় জমিদারদের একটা দূরত্ব সৃষ্টি হয়। হ্যাঁ, এবং তিতুমির তখন তিতুমির একটা বসে সব তিতুমিরের যারা অনুসারী ছিল তারা সবাই দাঁড়ি রাখতো। তো দাড়ি রাখলে চেনা যায় যে মানে এই তিতুমিরের অনুসারী, এবং নির্দিষ্ট একটা টুপি পরতো, দাড়ি রাখতো, তো এটা দেখলে চেনা যায়। তখন জমিদাররা ওদেরকে ধরে অ্যারেস্ট করতো। তো তিতুমির তখন আস্তে আস্তে জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করে, এবং স্থানীয় যে আইন কানুন শাসন এগুলোর বিরুদ্ধে সে বিদ্রোহ করে, বলে যে না, এগুলো আমরা মানবো না, এই জমিদারকে আমরা খাজনাও দিব না। তো যাই হোক, এই তিতুমির তখন দেখলো যে আসলে যদি জমিদারদের সাথে আমাদের যুদ্ধ হয়, তাহলে আমার সিকিউরিটির জন্য আমাদের একটা কি দুর্গ বানাতে হবে। সেই দুর্গটার নাম হচ্ছে নারিকেল বাড়িয়া বাঁশের কেল্লা, মানে বাঁশ দিয়ে তৈরি একটা দুর্গ তৈরি করে সেখানে তিনি হচ্ছে অবস্থান করত। আচ্ছা, তারপরে এক সময় এই ব্রিটিশ জমিদাররা ইংরেজ সরকারকে জানায় যে আমাদের জমিদারের বিরুদ্ধে একজন এখানে মানে বিদ্রোহ করতেছে, তার নাম হচ্ছে তিতুমির। তো একে তখন হচ্ছে দমন করার জন্য একজন পুলিশের অফিসারকে পাঠানো হয়, যে এদেরকে বোঝানোর জন্য যে জমিদারদের সাথে ঝামেলা না করতে। যাক, তিতুমিরের অনুসারে তখন পুলিশের সাথে একটা গ্যাঞ্জাম হয়, পুলিশকে মেরে ফেলে। এইটাতে তখন জমিদাররা এই কাহিনীটাকে নিয়ে কলকাতাতে, সেই সময় হচ্ছে মেজর স্কট ছিল হচ্ছে ব্রিটিশ সেনাবাহিনীর দায়িত্বে, মেজর স্কটসকে একটা চিঠি লেখে, এবং মেজর স্কট সেখান থেকে তার নেতৃত্বে একটা বিশাল মানে বাহিনী নিয়ে 1831 সালে 19 নভেম্বর তিতুমিরের এই বাঁশের কেল্লাতে আক্রমণ করে, এবং হচ্ছে এই মানে তিতুমির শহীদ হয়। এই ব্রিটিশ বিরোধী আন্দোলন, যে প্রথম বাঙালি শহীদ, মানে যে একটা আন্দোলনে শহীদ হচ্ছে মানুষ, এটা প্রথম শুরু করে তিতুমির। তিতুমিরের হাত ধরেই কিন্তু মানুষ আস্তে আস্তে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। ইতিমধ্যে হাজী শরীয়তুল্লাহ, তিতুমিরের একই বয়সে হাজী শরীয়তুল্লাহ, উনিও যখন হজে যায় আপনার ইয়েতে
মক্কা থেকে উনি আসার পরে, মক্কা মদিনা ঘুরে আসার পরে উনি এসে ইসলামের যে ফরজ 5টা বিষয় রয়েছে, অন্যান্য অনেক বিধিবিধান আছে, কিন্তু এই যে 5টা বিধান, এই 5টা বিধানের উপরে উনি জোর দেন যে আমাদের যদি ইসলামকে সমুন্নত রাখতে হয়, আমাদের ফরজ 5টা নিয়মিত পালন করতে হবে এবং সঠিকভাবে করতে হবে। তো এটাকে বলা হয় ফরায়েজি আন্দোলন, ফরজ থেকে ফরায়েজি আন্দোলন। এটা এই আপনার হাজী শরীয়তুল্লাহর জন্ম কোথায়? আপনার কেউ বলে ফরিদপুর, কেউ বলে মাদারীপুর, কেউ বলে আবার শরীয়তপুর। তো যাই হোক, এইগুলোর মধ্যে সমস্যা একটাই যে ওনার জন্ম মূলত আসলে ফরিদপুরের মাদারীপুরে, মানে আগে তো মাদারীপুর জেলা ছিল না ওনার যখন জন্ম। হ্যাঁ। তো যাই হোক, এর ফরিদপুর মাদারীপুর এর দুইটাই লেখা যায়, কারণ আগে ফরিদপুরই ছিল, এখন তো মাদারীপুর জেলা হয়েছে, তাই না? তো যাই হোক, এই ফরাজে উনি যখন ফরজ এগুলো করতো, তো উনি কিন্তু ব্রিটিশদের সাথে জড়ায় নাই, কোনো আন্দোলনে জড়ায় নাই, কিন্তু তার মৃত্যুর পরে তার যে ছেলে দুদু মিয়া, এই দুদু মিয়া যখন আসে তখন উনি ফরজ পালন করতে, তখন উনি এই যে জমি, জমির খাজনা নিয়ে তো সমস্যা, তো জমিকে তিনি হচ্ছে বলতো যে এই জমির উপর একমাত্র আল্লাহর অধিকার আছে, আর কারো অধিকার নাই, সুতরাং আল্লাহর জমির উপরে আমরা কেন খাজনা দিব। এই যে বিদ্রোহ জমিদারের সাথে শুরু হয়, এবং হচ্ছে এই শেষ পর্যন্ত জমিদাররা তাদেরকে দমন করে, যে কারণে আর হচ্ছে এই ফরাজি আন্দোলনটা আর দীর্ঘদিন রান হয়নি। হ্যাঁ। তারপরে আসে আলীগড় আন্দোলন। আলীগড় আন্দোলনটা হয় 1857 সালে। আমরা আগে সিপাহী বিদ্রোহ পরে আসি, সিপাহী বিদ্রোহের পরে আলীগড় আন্দোলন বুঝতে হবে। 1857 সালে আপনার একটা ভারত মহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ যেটাকে বলে, এইটা হয় 1857 সালে। তো এইটার ঘটনাটা কি? 1853 সালে একটা বন্দুক বের হয় যেটার নাম এনফিল্ড বন্দুক। তো এই বন্দুকে গ্রিজ ব্যবহার করা লাগতো। গ্রিজ মানে হচ্ছে বন্দুকের আপনার ওই যে গুলি, যেটা এটা মরিচা ধরে যেত। এবং এইটা গুলিটা দ্রুত পাস হওয়ার জন্য মানে এটার গায়ে একটা পিচ্ছিল জাতক পদার্থ লাগানো হতো। হুম। তো এইটা তখন হচ্ছে খুবই ভালো মানের একটা পিচ্ছিল কারক পদার্থ দেওয়া হতো দিয়ে, এবং এই বন্দুকের কার্তুজ যেটা, এটা মুখ দিয়ে আপনার দাঁত দিয়ে টান দিয়ে খুলে ওটা বন্দুকের মধ্যে পুরে যুদ্ধ করতে হতো। হ্যাঁ, মানে ফায়ার করতে হতো। তো যাই হোক, এইটা তখন ব্রিটিশ সরকার টেন্ডার দেয় ভারতবর্ষে। তো বাংলাদেশের মানুষ, ধরেন ভারতের মানুষ, এরা তো আমরা খুব ভালো লোক, এরা তো কোনো খারাপ লোক নাই কেউ, এরা সব ভদ্রলোক। তো এরা হচ্ছে এই টেন্ডারটা পায়, এবং টেন্ডারে তখন উন্নত মানের আপনার ওই গ্লিসারিন যুক্ত একটা জিনিস দেওয়ার কথা ছিল, কিন্তু টেন্ডারে এরা করে কি দেখলো যে এই শুকুরের চর্বি এবং গরুর চর্বি দিয়ে মিক্সার করে একটা সুন্দর গ্রিস তৈরি করা যায়, যেটা খুবই কম দাম মানে ওই জিনিসটার থেকে। তখন এরা কি করে ভেজাল দিয়ে এটা বানায় ফেলে, মানে ওই গ্রিসটা বানায় ফেলে, মানে চর্বি টর্বি মিক্সার করে। এগুলো তখন অ্যাভেলেবেল পাওয়া যায়, তো মানে গরুর চর্বি টর্বি তখন অ্যাভেলেবেল পাওয়া যায়, তো তখন এইগুলো কম দামে দিয়ে এটা একটা বানায় ফেলে। বানানোর পরে এটা দিয়ে দেয়। তখন এটা ধরেন হিন্দু মুসলিম সবাই যারা মিলিটারিতে ছিল, তারা তখন ওটা দাঁত দিয়ে খুলে খুলে আপনার ওই ইয়ে করতো, মানে যুদ্ধে মানে বন্দুকে ফিট করতো। তো এইটা এই গোপন খবর প্রকাশ হয়ে যায় যে এরকম ঝামেলা আছে। তখন আগেকার মানুষ তো ধর্মীয় ব্যাপারে খুব সেনসিটিভ ছিল, মিলিটারিরা খেপে যায় এবং হচ্ছে আপনার এই পশ্চিমবঙ্গের আর কি, এই হচ্ছে মঙ্গল পাণ্ডে তখন ওখানের একজন অফিসার ছিল। তো ওকে অর্ডার করলে সে অর্ডার মানতে অস্বীকৃতি জানায় এবং তার সিনিয়র অফিসারকে হত্যা করে ফেলে। মানে এই এই রাগ যখন ছড়ায় পড়ে, এবং তাকে অ্যারেস্ট করে এবং তাকে ফাঁসি দিয়ে দেয় মঙ্গল পাণ্ডেকে। হ্যাঁ। ফাঁসি দেওয়ার পরে তখন সৈন্যরা আরো বিদ্রোহী হয়ে ওঠে এবং হচ্ছে সারা ভারতবর্ষে তারা বিদ্রোহ ঘোষণা করে। কিন্তু এদের একটা দুর্বলতা ছিল কি, যে এরা আপনার ওই তথ্যগুলোকে পাস করতে পারতো না, কারণ তাদের কাছে ফোন ছিল না, টেলিগ্রাফ কিছুই ছিল না, কোনো সিস্টেমই ছিল না, যোগাযোগ করে কিভাবে, মানে ইনফরমেশন পাস না হলে তো আন্দোলন হয় না। তো যাই হোক, এইভাবে তখন ব্রিটিশ এরা চলে যায় হচ্ছে কোথায়, দিল্লিতে। মনে আছে দিল্লিতে তখন ইয়াসে ছিল, সম্রাট ছিল বাহাদুর শাহ। বাহাদুর শাহর কথা সেদিন বলছে, বাহাদুর শাহকে গিয়ে এরা সম্রাট হিসাবে ঘোষণা করে এবং বলে যে আজ থেকে ভারতবর্ষ স্বাধীন এবং ব্রিটিশ শাসনের অবসান। কিন্তু ব্রিটিশরা তাদেরকে কঠোর হস্তে দমন করে সব যারা বিদ্রোহী ছিল তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়। কোথায় ফাঁসি দেওয়া হয়? এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যদি কেউ যান, তার সামনে দেখবেন একটা ছোট্ট পার্ক আছে, ফাঁসির মঞ্চটা এখনো আছে। আমি গত বছর দুয়েক আগে গিয়েছিলাম, দেখে আসছি, আপনারা দেখে আসতে পারেন। ওই সামনে যে পার্কটা, ফাঁসির একটা মঞ্চ আছে, ওখানে এসে ফাঁসি দেওয়া হয় এই মিলিটারিদের।
এবং প্রকাশ্যে মানুষকে দেখানো হয় যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করলে কি ঘটনাটা ঘটতে পারে। এবং এই 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 পার্কটার নাম হচ্ছে, তখন ছিল হচ্ছে রানী ভিক্টোরিয়া পার্ক, যেটা দীর্ঘদিন থেকে, হ্যাঁ, ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত। তো এই ভিক্টোরিয়া পার্ক যখন 1957 সালে যখন মানে পাকিস্তান পিরিয়ডে, তখন এটার নাম চেঞ্জ করে, ওই যে বাহাদুর শাহ যে সম্রাট ছিল, ওই তার নাম অনুসারে ভিক্টোরিয়ার নাম পরিবর্তন করে ওই পার্কের নাম করা হয় বাহাদুর শাহ পার্ক। এখন অবশ্য মানুষ বাহাদুর শাহ পার্ক নামে চিনে, আগে ভিক্টোরিয়া পার্ক নামে চিনতো। তো এই যে 1857 সালে এত বড় একটা বিদ্রোহ হলো, ব্রিটিশ সৈন্যদের অনেক হত্যা হয়ে গেছিল, এই বিদ্রোহের পরে আবার এই ব্রিটিশরা মুসলিমদের দায়ী করে। কি জন্য দায়ী করে? কারণ হচ্ছে ব্রিটিশরা মনে করে যে আমরা তো ক্ষমতা জোর করে নিয়েছিলাম সিরাজদৌল্লার কাছ থেকে, সিরাজদৌল্লা ছিল মুসলিম, তাহলে এই আমাদের বিরুদ্ধে যত রাগ মুসলিমদেরই আছে, হিন্দুদের অতটা রাগ নেই। এখন মুসলিমদের দায়ী করে। এবং আগে একটা নিয়ম ছিল, কলকাতা একটা হচ্ছে মাদ্রাসা ছিল। হুম। এই মাদ্রাসা না পড়লে ব্রিটিশ সরকার কাউকে চাকরি দিত না। মানে হিন্দু হোক মুসলিম হোক, ওই মাদ্রাসার একটা সার্টিফিকেট লাগতো যে চাকরি পাইতে হলে। তার মানে তারা মুসলিমদেরকে এতটা গুরুত্ব দিত। হুম। আহ, ইয়ে করতো। এবং কিন্তু যখন দেখলো যে এরা আসলে মানে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করতেছে বারবার, এটা বারবার দোষ দিত, এবং হিন্দুরা তখন মুসলিমদের আপনার ব্রিটিশদের সাথে একটা আলাদা করে সম্পর্ক তৈরি করে, যে না আমরা হচ্ছে ব্রিটিশদের সাথে থেকে তার নিজেদের মানে সুযোগ সুবিধাগুলো নেওয়া আর কি। তো তখন মুসলিমদেরকে এই শিক্ষা দীক্ষা সবকিছুতে ব্রিটিশ সরকার বঞ্চিত করা শুরু করে, এবং মুসলমানরাও তখন আস্তে আস্তে কি হয়, ব্রিটিশদেরকে ঘৃণা করতে শুরু করে, তাদের লেখাপড়া আমরা নিব না এরকম বিষয় চলে আসে। তখন এই মুসলিম জাতি পুরাটাই চাকরি বাকরি শিক্ষা দীক্ষা সব দিক থেকে পিছিয়ে পড়ে, কারণ সরকার যে লাইনে আছে, আপনি যদি ওই লাইনে না যান, তাহলে রাষ্ট্র ব্যবস্থার সাথে যদি না থাকেন, তাহলে কখনোই তাই উন্নতি হবে না। এটা জমি চাষ করে আর কত কি হবে, এটা সম্ভব না। তো তখন আপনার হচ্ছে এই এদেরকে নিয়ে কাজ করে স্যার সৈয়দ আহমেদ খান নামে একজন ভদ্রলোক আছে। উনি একটা কলেজ প্রতিষ্ঠা করে, যেটার নাম হচ্ছে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। যেটা 1920 সালে পরে আলিগড় বিশ্ববিদ্যালয় নামে প্রতিষ্ঠা, এখন আলিগড় বিশ্ববিদ্যালয় নামে এখনো আছে। সেখানে মুসলিমদের আলাদা করে ইংরেজি শিক্ষা এবং জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য আলাদা করে আপনার তিনি একটা প্রতিষ্ঠানে তৈরি করে ফেলে। তো যাই হোক, এরপরে আপনার 1800 সালের আন্দোলন যখন শেষ হয়, 1900 সালে এসে আপনার বৈপ্লবিক আন্দোলন শুরু হয়। তখন আপনারা আর এইভাবে সুন্দর করে দেশে বিভিন্ন মানববন্ধন টন্ধন করে কাজ হয় না। তখন এসে বৈপ্লবিক আন্দোলন, যে ব্রিটিশ সরকারকে এবার আমরা মানে যারা আছে তাদেরকে হত্যা করে আমরা এখান থেকে তাদেরকে ভয় দেখায় বিদায় করার চেষ্টা করবো। তো 1905 সালে বঙ্গভঙ্গ হলো। বঙ্গভঙ্গ হওয়ার পর বাংলার দায়িত্ব কাকে দিল মনে আছে? অ্যান্ড্রু ফ্রেজার। হুম। আর পূর্ববঙ্গের দায়িত্ব দিল কাকে? ব্যামফিল্ড ফুলার। তো এদেরকে হত্যা করা যায় 1908 সালে, মানে অ্যাটাক করা হয়, কিন্তু হত্যা চেষ্টা ব্যর্থ হয়। হ্যাঁ। এবং লর্ড হার্ডিংস ছিল, হার্ডিংস ব্রিজ আছে যার নামে পাবনায়, লর্ড হার্ডিংসকেও হত্যা করার চেষ্টা করা হয়। হ্যাঁ। তো যাই হোক, এই এই হত্যা চেষ্টাগুলো ব্যর্থ হয়। এখানে ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি দুইজন বিদ্রোহী ছিল, তারা কিংসফোর্ডের গাড়িতে বোমা মারে। সেটা কিংসফোর্ডের মানে গাড়িতে আরেকজন ছিল, তারা দুজন মারা যায় তাদের ফ্যামিলি সহ। এবং ক্ষুদিরামের ফাঁসি হয়, প্রফুল্ল চাকি পরে আত্মহত্যা করে। তো এটা ছিল বৈপ্লবিক আন্দোলনের সূচনা। এরপরে আপনার চট্টগ্রামে মহানায়ক সেই বিপ্লবে মাস্টারদা সূর্য সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা হল আছে সূর্য সেন হল নামে। এই সূর্য সেন 1930 সালে, সেই সময় তার চট্টগ্রামে যে ব্রিটিশ অস্ত্রাগার ছিল সেটা লুট করে, এবং সেখান থেকে অস্ত্রপাতি নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। 1932 সালে আহ, হচ্ছে এই সূর্য সেনেরই শিষ্য প্রীতিলতা, সে হচ্ছে এই ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে, সেখানে কয়েকজনকে হত্যা করে, এবং সেও নিজেও মারা যায়। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ হচ্ছে প্রীতিলতা। এটা আসে পরীক্ষায়, খুব রিপিট হয় যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদকে প্রীতিলতা। হুম। আর 1934 সালে মাস্টারদা সূর্য সেনকে অ্যারেস্ট করা হয় এবং তাকে ফাঁসি দেওয়া হয়। এরপরে বৈপ্লবিক আন্দোলন আস্তে আস্তে কমে আসে। এরপরে চলে আসে হচ্ছে মহাত্মা গান্ধী ফ্রন্টে চলে আসে। মহাত্মা গান্ধীর সময় এই শুরু হয় এদিকে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ব্রিটিশরা তখন তুরস্কের আপনার বিরুদ্ধে চলে যায়। তুরস্কে আহ, এখন তুরস্কে আক্রমণ করবে। এই ভারতের মুসলমানরা আবার তুরস্কের সুলতানকে খুব সম্মান করে, তাদেরকে খলিফা মনে করতো সেই সময়। তো তখন
হচ্ছে আপনার এই প্রথম বিশ্বযুদ্ধেও তুরস্কের উপরে অত্যাচার হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও হয়েছে, দুইবারই তুরস্ক কিন্তু বারবারই ভিকটিম। তো তখন হচ্ছে এই বিশ্বযুদ্ধের সময় মানে ব্রিটিশ সরকার মুসলিমদের কাছ থেকে সহযোগিতা চায়, যে আমাদেরকে সহযোগিতা করেন, আমরা হচ্ছে তুরস্ককে কোনো কিছু আক্রমণ করব না। হুম। এই প্রতিশ্রুতি দেয়, কিন্তু এই প্রতিশ্রুতি রাখে না, যার ফলে যখন এটা হয় তখন হচ্ছে মানে তুরস্কের উপরে যখন আঘাত আসে, তখন ভারতবর্ষে একটা আন্দোলন তৈরি হয় যার নাম হচ্ছে খিলাফত আন্দোলন। মানে তুরস্কের সুলতানকে ক্ষমতায় রাখা, অর্থাৎ খলিফাকে ক্ষমতায় রাখার জন্য যে আন্দোলন, সেটাকে বলা হয় খিলাফত আন্দোলন। তো এই আন্দোলনের লিডার ছিল হচ্ছে মৌলানা শওকত আলী, আবুল কালাম আজাদ, মৌলানা মোহাম্মদ আলী। হুম। এবং মৌলানা আবুল কালাম আজাদ কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে প্রথম সারির একজন। হ্যাঁ। উনি কিন্তু ভারত ভাগেরও বিরোধিতা করছিল, যে পাকিস্তান এবং তৈরি ভারত বলছে গোটা ভারত এক থাকে। তার একটা বই আছে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, আপনারা পড়তে পারেন। বাংলাতেও পাওয়া যায়, ইংলিশেও পাওয়া যায়, অল্প দামে পাওয়া যায়, 50 টাকাতে পাওয়া যায় নীলক্ষেতে। হ্যাঁ। তো যাই হোক, এরপরে মহাত্মা গান্ধী এসে এই খিলাফত আন্দোলনের সাথে আপনার হচ্ছে একাত্মতা প্রকাশ করে। হ্যাঁ, মহাত্মা গান্ধী তখন হচ্ছে উম, রাজনীতিতে চলে আসে। উনি তো আগে ছিল দক্ষিণ আফ্রিকাতে পড়াশোনা করতো, এবং সেখানেই তিনি একটা আশ্রম খুলে সেখানে থাকতো। তো উনি যখন সেই সময় ভারতবর্ষের খুব শিক্ষিত এবং উচ্চ মার্গীয় লোক ছিল। তো যাই হোক, সে চলে আসে আন্দোলনে। আসার পরে এই খিলাফত আন্দোলনকে সে সাপোর্ট করে, যে না, এটা ঠিক আছে আন্দোলন। এবং ভারতবর্ষে আপনারা জানেন যে 1905 সালে, হ্যাঁ, আর 1906 সালে মুসলিম লীগ হয়। হ্যাঁ, 1895 কি জায়গা, এক্স্যাক্টলি মনে নাই, সালটা দেখতে হবে। তার কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। তো এই যে এই রাজনৈতিক দলগুলো, হ্যাঁ, এই দলগুলো তখন মহাত্মা গান্ধী মূলত লিড দিত। মুসলিম লীগ তো পরে এসে ঢাকার সব জমিদাররা লিড দিত। কিন্তু দেখা যাচ্ছে মহাত্মা গান্ধী তখন এসে আইন অমান্য আন্দোলন শুরু করে, যে ভারতের কোনো মানে ব্রিটিশদের আইন আমরা মানব না। ঠিক আছে। তো মহাত্মা গান্ধীকে একজন সাপোর্ট করে এই আন্দোলনে, তার নাম হচ্ছে খান আব্দুল গাফফার, ওনার নাম। হ্যাঁ। এই ভদ্রলোক ভারত, এই সেই সময় উত্তর পশ্চিম সীমান্ত পাকিস্তানের একটা প্রদেশ আছে, সেই প্রদেশে এই আন্দোলনটা খুব জনপ্রিয়তা করে তুলতে পারছিল। এই জন্য তার নাম বলা হয় সীমান্ত গান্ধী। এটাও আসে পরীক্ষায়, যে সীমান্ত গান্ধী কে। তো এগুলো একটু দেখবেন। এরপরে ভারতবর্ষে আমাদের কিছু শিক্ষা দীক্ষার বিষয়ে আমরা একটু আসি। ভারতবর্ষে আপনার এই ইউরোপিয়ান শিক্ষা কিভাবে শুরু হলো। ভারতবর্ষে প্রথম কিন্তু মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 1780 সালে, এই কলকাতা মাদ্রাসা, যেটা বর্তমানে আলিয়া মাদ্রাসা নামে পরিচিত। হ্যাঁ। তারপরে তারও প্রায় আপনার হচ্ছে 30-40 বছর পরে এসে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, বর্তমান যেটার নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ঠিক আছে। তারপর 1824 সালে এসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়। লর্ড বেন্টিং যখন আসে তখন ভারতবর্ষে আপনার এই ওয়েস্টার্ন শিক্ষা চালু করে, এবং তিনি 1837 সালে এসে এই ফার্সির বদলে ইংরেজি চালু করে। আগে ফার্সি ছিল সরকারি চাকরিতে, যা সরকারি ভাষা ছিল ফার্সি, যেখানে আপনার চাকরি করতে হলে ফার্সি জানতে হতো। এই জন্য আগে হিন্দুরা খুব ফার্সি জানতো। মুসলিমদের থেকে উম, এই মুসলিমদের থেকে কিন্তু আপনার হিন্দুরা আগে আরবি ফার্সি বেশি জানতো, কারণ এরা খুব চালাক ছিল চাকরি বাকরির ক্ষেত্রে। দ্রুত এরা একটা যেমন এখন দেখেন যে যারা ইংরেজি জানে তারা চাকরি তাড়াতাড়ি হয় না, ওইরকম আগে ফার্সি জানলে তাড়াতাড়ি চাকরি হতো। তে তখন সরকার কি করলো, 1837 সালে এসে মুসলিমদের তখন আস্তে আস্তে চাকরি বাকরি আর দিবে না, এরকম একটা প্ল্যান করে ফার্সিটাকে বাদ দিল, দিয়ে ইংরেজিকে রাজভাষা চালু করলো। যখন রাজভাষা চালু করলো তখন হিন্দুরা দ্রুত ইংরেজি শিক্ষা নিয়ে তারা চাকরি বাকরিতে ঢুকে গেল। আর মুসলিমরা তখন ওই যে একটা টানাপোড়েন, হ্যাঁ, যে কারণে তারা আর এগুলো নিতে চায়নি প্রথমে। আচ্ছা, এর মাঝখানে আমরা কয়েকজন ব্যক্তির নাম পড়বো, যার মধ্যে একজন হচ্ছে সৈয়দ আমির আলী, খুব ইম্পর্টেন্ট একজন পার্সন। ওনার দুইটা বই আছে, একটা হচ্ছে দ্য স্পিরিট অফ ইসলাম, শর্ট হিস্টোরি অফ দ্য সারাসিনস। আপনারা স্পিরিট অফ ইসলামটা পড়বেন, এই বইটা। এই বইটা পড়লে আপনাদের অনেক নলেজ বাড়বে, মানে ইসলামের আদর্শ কি। হ্যাঁ, এটা ধরেন, ইসলামের তো আদর্শ কি আপনারা জানেন বা আপনারা সবার ধারণা আছে, সেটা ভিন্ন বিষয়। আমি বলছি যে সৈয়দ আমির আলী কি কনসেপ্ট ব্রিটিশদেরকে বোঝানোর জন্য উনি একটা বই লিখছিলেন, দ্য স্পিরিট অফ ইসলাম। অর্থাৎ আপনারা যে আমাদেরকে শত্রু মনে করেন বা বিভিন্ন কিছু, আসলে ইসলামের মূল আদর্শটা কি,
আপনি চিন্তা করেছেন একটা মানুষকে বোঝানোর জন্য একটা বই লেখা, এটা চারটেখানি কথা না। এই বই পড়লে আপনি ধারণা পাবেন, ভালো একটা কনসেপ্ট পাবেন, এবং বইটার নামটা মুখস্থ রাখবেন। বইটার সৈয়দ আমির আলীর লেখা, খুব ভালো একটা বই। আচ্ছা, যদি কারো সমস্যা হয়, আমার কাছে মনে হয় আছে বই, এগুলা বই সবই আছে। আগে পড়তাম, এখন আর সময়ও পাই না, পড়াও হয় না। এরপরে 1923 সালে আসি। 23 সালে এই ভারতবর্ষের একজন প্রখ্যাত নেতা চিত্তরঞ্জন দাস, এই ভদ্রলোক, উনি একটা দল গঠন করে, স্বরাজ দল। হ্যাঁ, এই এবং তারা হচ্ছে কংগ্রেসের সাথে, একটা কংগ্রেস থেকে উনি আগে ছিল, কংগ্রেস থেকে বের হয়ে এসে একটা দল গঠন করে, যেটার নাম হচ্ছে বেঙ্গল প্যাক্ট। একটা চুক্তি করে স্বরাজ দল আর কংগ্রেসের মধ্যে, বেঙ্গল প্যাক্ট নামে পরিচিত। এই প্যাক্ট করার ফলে যে হিন্দু মুসলিমদের মধ্যে যে একটা বিভক্তি ছিল, মাঝখানে একটা বিভক্তি সৃষ্টি হয়েছিল, সেটা মোটামুটি মিটিগেশন করতে পারে স্বরাজ, এই আপনার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। হ্যাঁ, এবং খুবই ভালো একজন লিডার ছিল। 1937 সালে ইলেকশনের কথায় আসি। 1937 সালে প্রথম প্রদেশ ভিত্তিক নির্বাচন হয়। হুম। তো এই নির্বাচনে হচ্ছে যাই হোক, কৃষক প্রজা পার্টি আর মুসলিম লীগ সরকার গঠন করে একসাথে। সবাই সিট পায়নি তো, সবাই দুইটা দুইটা দল মিলে কোয়ালিশন সরকার গঠন করে, এবং মুখ্যমন্ত্রী হয় শেরে বাংলা একে ফজলুল হক, বরিশালের। ওর নাম হচ্ছে আবুল কাসেম ফজলুল হক। এই ভদ্রলোক 1937 সালে প্রথম এই বাংলা প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়। এবং 1938 সালে উনি একটা কমিটি গঠন করে, যেটা নাম ফ্লাইউড কমিশন বলে। এই ফ্লাইউড কমিশন হচ্ছে আপনার 1950 সালে জমিদারি প্রথা, যেটা আগে থেকে চলে আসছিল, এই জমিদারি প্রথাটা বাদ দিয়ে দেয়। হ্যাঁ, তাহলে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে জমিদারি প্রথা কবে বাদ যায়? 1950 সালে। 1950 সালে ফাইনালি আইন পাশ হয়ে, মানে পাকিস্তান পিরিয়ডে আর কি, জমিদারি প্রথা বাদ হয়ে যায়। তো এনার কিছু অবদান আছে। ঢাকায় কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা শেরে বাংলা, বরিশালে চাকার কলেজ, ইডেন কলেজ, এগুলো ইনি তৈরি করছিল। 1941 সালে এসে জিন্নার সাথে তার মতবিরোধের কারণে তিনি মুসলিম লীগ থেকে পদত্যাগ করে, এবং হচ্ছে পরবর্তীতে কোয়ালিশন সরকার গঠন করে। 1943 সালে এই মন্ত্রিসভারও পতন ঘটে। হুম। আচ্ছা, এবং হচ্ছে এই 43 সালে এসে খাজা নাজিমুদ্দিন হয় হচ্ছে মুখ্যমন্ত্রী। এর মাঝে 1940 সালে লাহোর প্রস্তাব দেয়। লাহোর প্রস্তাবটা কি ছিল? লাহোর প্রস্তাবটা ছিল হচ্ছে যে মানে পাকিস্তানের লাহোরে একটা সম্মেলন হচ্ছিল। সেই সম্মেলনে হচ্ছে মুসলিম লীগের পক্ষ থেকে একটা প্রস্তাব উত্থাপন করা হয়। সে প্রস্তাবটা হচ্ছে আপনার যে ভারতবর্ষে যেগুলো মানে উত্তর এবং পশ্চিম, উত্তর পশ্চিম আর পূর্বাঞ্চল, এই তিন অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ মুসলমান যেসব অঞ্চলে আছে, সেগুলোকে নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে। মানে প্রত্যেকটা অঞ্চলে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আছে, তখন আপনার সেই অঞ্চলগুলোতে কি করতে হবে? স্বাধীন রাষ্ট্র হবে। মানে ধরেন বাংলাদেশ তখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল, এখানে একটা স্বাধীন রাষ্ট্র হবে। তারপরে কাশ্মীরে একটা ওইদিকে হবে, তারপরে আপনার পাঞ্জাবে হবে। এরকম বিভিন্ন জায়গা, যতগুলো মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মেজরিটি ছিল, প্রত্যেকটাতে একটা করে রাষ্ট্র তৈরি করতে হবে, দেশ তৈরি করতে হবে। হুম। এই প্রস্তাবটা সেই সময় উত্থাপন করে হচ্ছে মুসলিম লীগের পক্ষ থেকে আবুল কাসেম ফজলুল হক বা একে ফজলুল হক। তো সেই সময় এই জিন্না তাকে উপাধি দিয়েছিল হচ্ছে কে? শেরে বাংলা, মানে বাংলার শের। শের মানে কি? বাঘ, মানে সিংহ, বা উর্দুতে বলা হয় সিংহ। তো দেখেন, এটা লাহোর প্রস্তাব যদি 1940 সালের বাস্তবায়ন হতো, তাহলে বাংলাদেশ 1940 সালে, 1947 সালে স্বাধীন হয়ে যায়। কিন্তু লাহোর প্রস্তাব মোহাম্মদ আলী জিন্নাহ বাস্তবায়ন হতে দেয়নি। এই মোহাম্মদ আলী জিন্নাহ বলছে, না, আমি সমস্ত মুসলিমদেরকে নিয়ে একটা রাষ্ট্র তৈরি করব, যেটার নাম হবে কি? পাকিস্তান। এবং উনি গোটা এয়ার প্রেসিডেন্ট হওয়ার একটা চিন্তা ভাবনা থেকে মূলত উনি এই আলাদা আলাদা দেশ গঠন থেকে বিরোধিতা করে, যে কারণে বাংলাদেশ 71 সালে এসে স্বাধীন হয়। চিন্তা করছেন? এই যে মাঝখানে যে 31 বছর, আপনার 23 বছর, এই 23 বছর কিন্তু এই একটা ভুলের কারণে, বা আমাদের নেতারা সেই সময় সঠিকভাবে দাবি দেওয়া করতে না পারার কারণে পিছিয়ে গেছে। হুম। তো যাই হোক, লাহোর প্রস্তাবটা আসলে কেউ মেনে নেয়নি, মানে কংগ্রেসও মেনে নেয়নি, আপনার মুসলিম লীগ মেনে নিয়েছে, কিন্তু কংগ্রেস এটা কংগ্রেস তো বড় রাজনৈতিক দল ছিল, যে এটা ভাগ করার, এটা মেনে নেয়নি। ঠিক আছে। এর মাঝখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আপনার হচ্ছে আজাদ হিন্দ ফোর্স গঠন করে। তার উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষে একটা আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদেরকে এখান থেকে আপনার বিতাড়িত করা। ঠিক আছে। তো এনার উপর একটা মুভি আছে, নেতাজি। হুম।
এই মুভিটা আপনারা দেখবেন, এটা দেখলে ইতিহাসটা ভালো ক্লিয়ার হবে। এটা বিশাল ইতিহাস আছে। মুভিটা ভালো লাগবে, খুবই ভালো একটা মুভি, দেখেন মুভিটা, নেতাজি নামে সার্চ দিলে পাবেন। এই মুভিতে আপনার ভালো একটা ধারণা পাবেন ব্রিটিশ শাসন সম্পর্কে। তেনার একটা বিখ্যাত উক্তি আছে, গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। মানে ব্লাড দিতে হবে, আদারওয়াইজ ফ্রিডম দেওয়া সম্ভব না। তুমি আমাকে ব্লাড দাও, আমি তোমাকে ফ্রিডম এনে দেবো। হুম। আচ্ছা, তেভাগা আন্দোলন সম্পর্কে বলি। ব্রিটিশদের এরপরে একটা আন্দোলন হয়েছিল তেভাগা আন্দোলন, সেটা হচ্ছে যে দিনাজপুর অঞ্চলে। তো তেভাগা আন্দোলনের হচ্ছে আপনার নিয়মটা, আগে জমি যখন বর্গা দেওয়া হতো তখন নিয়মটা ছিল কি, যে 3 ভাগ হবে, কৃষক পাবে 1 ভাগ আর জমির মালিক পাবে 2 ভাগ। এটা অন্যায় না? সে আবাদ করবে, সে সবকিছু ভরবে, আর সে 2 ভাগ পাবে। তো কৃষকরা আন্দোলন করে যে না, আমরা 2 ভাগ পাবো, জমির মালিক পাবে 1 ভাগ। এই এই দাবিতে আন্দোলন। হ্যাঁ। তো এই আন্দোলনের নেতা ছিল হাজী মোহাম্মদ দানিশ, যার নামে দিনাজপুর একটা বিশ্ববিদ্যালয় আছে। আর আরো একজন নুরুল দিন ছিল, ভালো একজন নেতা। আর নেত্রী হিসাবে ছিল ইলা মিত্র নামে একজন মহিলা ছিল, তিনি হচ্ছে মানে মহিলা হিসাবে নেতৃত্ব দিয়েছিল। তো এই জন্য বলা হয় তেভাগা আন্দোলনের নেতা যদি পরীক্ষায় আসে তাহলে লিখবেন হাজী মোহাম্মদ জানিস বা তেভাগা আন্দোলনের জনক। আর যদি তেভাগা আন্দোলনের নেত্রী আসে তাহলে লিখবেন হচ্ছে ইলা মিত্র। ঠিক আছে। তো যাই হোক, এরপর 1946 সালে নির্বাচন হয়। 46 সালের নির্বাচনে আপনার হচ্ছে উম, এই আহ, মুসলিম লীগ জয়লাভ করে এবং এই পূর্ববঙ্গের দায়িত্ব দেওয়া হয় হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীকে। মন্ত্রিসভা গঠন করা হয় এবং তিনি এই 47 সালে দেশ ভাগ হওয়া পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ছিল। তার মানে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হচ্ছে কে? হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী। এই 47 সালে ভাগ হয়ে গেল দেশ। 47 সালে আমরা আগামী দিন পাকিস্তান থেকে শুরু করব। হ্যাঁ, পাকিস্তান যে 1947 সালের 14ই আগস্ট যে স্বাধীন হলো, এই 14ই আগস্ট থেকে আমরা আগামী দিন ইতিহাস পড়া শুরু করব। এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, তার ভিতরে আপনার বাংলার প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী আবুল কাসেম ফজলুল হক, দ্বিতীয় নির্বাচিত মুখ্যমন্ত্রী হচ্ছে খাজা নাজিমুদ্দিন, তৃতীয় মানে শেষ মুখ্যমন্ত্রী হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানিশ, নেত্রী ইলা মিত্র। আজাদ হিন্দ ফৌজের নেতা সুভাষ চন্দ্র বসু, তার উক্তিটা পড়বেন। 1943 সালে দুর্ভিক্ষ হয়, যেটা বাংলা 1350 সালে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত 1906 সালে। নিখিল ভারত মুসলিম কংগ্রেস প্রতিষ্ঠা 1885 সালে। লাহোর প্রস্তাব 1940 সালের 23শে মার্চ। লাহোর প্রস্তাব কি ছিল সেটা পড়বেন। তারপরে আপনার হচ্ছে সৈয়দ আমির আলীর বইয়ের কথা বললাম, এটা ইম্পর্টেন্ট খুবই। তারপরে আপনার হচ্ছে এই ভারতবর্ষে ইংরেজি শিক্ষা কখন চালু হয় পড়াশোনা ইয়ার ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে। কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়। তারপরে আপনার হচ্ছে এই যে খিলাফত আন্দোলন, বিপ্লবী এগুলা সবই পড়তে হবে, এগুলো আসে পরীক্ষায়। হ্যাঁ। তো এই মোটামুটি আমাদের ব্রিটিশ পিরিয়ড পর্যন্ত ছোট ছোট যতটুকু ছোটভাবে ইতিহাস ব্যাখ্যা করা যায় আমি চেষ্টা করছি। আগামী দিন হচ্ছে আমরা পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহর ক্ষমতা থেকে শুরু করে, আমরা ভাষা আন্দোলন থেকে শুরু করে, আমরা মানে মুক্তিযুদ্ধ টুক্তিযুদ্ধ যেগুলো আছে এগুলো আমরা ইতিহাসটা পড়বো। হ্যাঁ। আমাদের পরীক্ষায় কোনটা আসবে না আসবে এখন আমরা ওইভাবে অতটা বাছাই টাছাই না করে ইতিহাসগুলো আমরা পড়ে যাই, কারণ কখন কোনটা আসবে আপনার এটার কোনো ইয়ে নেই। হ্যাঁ। তো যাই হোক, এই পর্যন্ত